ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৫৬। তারপর প্রিয় তার পরিণত দৃষ্টি তাকালো তার অন্যতমার দিকে। মেয়েটার চোখে মুখে জুড়ে ভীষণ কৌতূহল। প্রিয়তার এমন অস্থিরতা দেখে হালকা হাসলো সে। হাতে অ্যাপল ওয়াচের সময় দেখে বলল, নাও ইটস টাইম টু ইফতারি বলেই চলে গেল খাবার আনতে। ইফতারি নাকি সেহরি? আই নো এখানে ইফতারি লেখা আছে। তবে অন্যতমা যেন অন্য কোনো ঘোরের মধ্যে আছে। সে প্রিয়তার হাতে নিখুঁত বাস্তব গল্পটা প্রত্যেকটা লাইন যেন বাজে বাজে নিজেকে হারিয়ে ফেলছে। প্রিয়তার বলা প্রত্যেকটা গল্পের দৃশ্য যেন জীবন্ত। সে নিজের চোখের সামনে ভাসছে। কাহিনীগুলো শুনতে গল্প মনে হলেও এ যেন কোনো জীবনের প্রখর বাস্তবতা। তাই সময় গড়িয়ে বিকাল করে সন্ধ্যা হয়েছে। তার বিন্দুমাত্র টের পায়নি, সে খেয়ালও করেনি। কিন্তু এমন টানটান উত্তেজনায় এসে গল্প বন্ধ করা হবে ভেবে অন্যরকম হাসফাস লাগছে তার। পরবর্তী ২৮ দিনে কি কি ঘটেছিল তা জানার জন্য ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে মনটা। সর্বোপরি মনের মধ্যে এতটাই অস্থিরতা কাটা বিচ্ছে যে ৪ বছর আগে কেমন ঘটেছিল, যার জন্য ওরকম নরম সরম কোমল পদ্ম ফুলের মতো মেয়েটা আজ ইস্পাতের মতো শক্ত হয়ে গেল। সত্যি কেমন আঘাত পেয়েছিল যার জন্যে ওই নরম মনটা আজ পাথরে অনুভূতি। সত্যি কি সেই পুরুষ মনের ওপর অন্য কিছু ছিল? কিন্তু না, কেউ তো ভালোবাসলে আগলে রাখতে পারে না। কিন্তু তার আর বেশি দূরে ভাবতে হলো না। অন্যতম প্রিয়তা ২ হাতে ট্রে ভর্তি খাবার এনে রাখলো টেবিলের ওপর। নিজে এসে বসলো অন্যতমার চেয়ারের সামনে। একটা পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে বলল, কুইক। অন্যতমা অন্য সব ভাবনা চিন্তা আপাতত দূরে সরিয়ে বিসমিল্লাহ বলে রোজা খুলল। প্রিয় তাহানা একটা বার্গারে কামড় বসাতে বসাতে বলল, আচ্ছা প্রিয়, ও রোজার মাস ছিল তখন, তাই না? অন্যতমার কথায় হাত থেমে গেল। প্রিয় তার গম্ভীর চোখে তাকালো অন্যতমার দিকে। মেয়েটা বেশ অস্থির, কৌতূহলী, চটপটে চঞ্চল। তার প্রিয়তার এমন কথায় যেন খুব অস্থিরতা বেড়েছে। তাই প্রিয়তা ওর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, সরি, আমি ওইখানে ওই যে ইফতারের কথা বলার জন্য হয়তো ও তার গল্পটা অতীতে কাউকে বলছে। আর আমরা যখন গল্পের শুরুটা করি তখন থেকেই কিন্তু আমরা গল্পের মধ্যেই আছি। তাই এমন কোনো সিন নাই যে হচ্ছে কেউ কাউকে অতীতের গল্প শোনাচ্ছে। যেমন অবরুদ্ধ নিশীথে আমরা পেয়েছিলাম যে সে যে যখন মেহজাবিন আর অন্তু যখন হচ্ছে গল্পগুলো বলতেছিল, তো আমরা প্রথম থেকেই বুঝতে পারছি যে হ্যাঁ, সে একটা গল্প কারো কাছে বলতেছে। বা পদ্মজা গল্পটা যে ইন্সপেক্টর তুষারকে হচ্ছে পদ্মজা কাহিনীগুলো বলতেছিল, মানে এটা বোঝা যাচ্ছিল। কিন্তু এখানে তো হুট করে লাইনটা নিয়ে আসছে, এই জন্য বুঝতে পারি নাই। যাই হোক, দেখি কি লিখছে। অন্যতম এবার বানানা স্মুথে একবার স্রুপ দিয়ে বসলো। তারপর কি হয়েছিল বলো প্লিজ? তোর বড় আব্বু কি পরিয়ার মাস্টার মশাইকে মেনে নিয়েছিল? আর এত যখন ভালোবাসতিস তাহলে ওনাকে ছেড়ে বিদেশে আসতে কিভাবে রাজি হলি? আর তোর সেই পুরুষ সম্পর্কে যতটা শুনেছি তাতে তার প্রতি আমার জানার ইচ্ছা আরো বেড়ে গেছে। অন্যতমার মুখ থেকে চোখ বেশি প্রশ্ন যেন কৌতূহলী। তবে অন্যতমার এত প্রশ্নে প্রিয়তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কয়েক সেকেন্ড চুপ থেকে অথচ দৃঢ় কণ্ঠে বলল, বাক্যের ভুল সংশোধন কর অন্যতমা, সে আমার নয়। সে আমার জন্য চিরকালের জন্য নিষিদ্ধ পুরুষ ছিল। তখন ছোট ছিলাম, বুঝতাম না। অনুভূতির ভার বইতে না পেরে অনেক বেশি লোভ করে ফেলতাম, সীমা ছাড়িয়ে ফেলতাম। কিন্তু এখন বুঝতে পারি অন্যের জিনিস নিজের ভাবা কত বড় ছোট লোকি। আর দুটো নেই। আর সে যখন থেকে মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, তখন কয়েক মুহূর্তের জন্য নিজেকে গোটা দুনিয়ায় যেন তুচ্ছ মনে হয়। প্রিয়তার গলা রুক্ষ হলো, কথাগুলো থমকালো। অন্যতমাও নিজের সবচেয়ে প্রিয় মানুষের সম্বন্ধে এত কঠোর কঠোর বাক্যগুলো বলে ফেললো কোনো প্রকার অনুভূতির বহিঃপ্রকাশ ছাড়াই। প্রিয়তা একেবারে নির্লিপ্ত কণ্ঠে। এটাতেই আশ্চর্য হলো অন্যতমা। সে যখনই প্রিয়তার অতীত নিয়ে কথা বলে তখনই খুব নিখুঁতভাবে প্রিয়তা ফেস এক্সপ্রেশন বোঝার চেষ্টা করে। কণ্ঠে রাগ, অভিমান, ভালোবাসা সব ক্ষীণের অস্তিত্ব মাপার চেষ্টা করে। কিন্তু তার সেই অদম্য প্রচেষ্টা প্রতিবারই বিফল হয়। তার অন্যতমার মাঝে মাঝে সন্দেহ হয় সে বরং প্রেমের অস্তিত্ব প্রিয়তার
মাঝে এত আছে কিনা। কারণ প্রিয়তা একেবারেই স্বাভাবিক জীবনযাপনে চলাফেরার ধরন দেখে কখনো মনে হয় না তার জীবনে কোনো হিডেন পেইন আছে। কারণ মাঝে মাঝে মনে হয় প্রিয়তা হয়তো সেই ড্রিপ অবসেশন অনেক আগেই কাটিয়ে ফেলেছে। যেমন এখন প্রিয়তার চেহারায় এক ছিটে ফোটা অনুভূতিও বিরাজমান নেই। সে সামনে বসে এই মেয়েটির সাথে 4 বছর আগের বর্ণনা। মেয়েটার কোনো মিল পায় না। সে মেয়েটা কত কোমল, অত অবুঝ ম্যাচিউর, কিন্তু এই মেয়েটা দেখো একদম সব থেকে বাড়াবাড়ি। কারণ এই মেয়েটার বয়স এখন 20 হলেও তার কথাবার্তা চলাফেরা ভাব ভাব ম্যাচিউরিটি পরিপক্কতা একদম 35 বছরের মতো। তার চোখে মুখে কোনো হাসি নেই, কোনো দুঃখ নেই, কোনো কৌতূহল নেই। অন্যতমা চঞ্চলতার ছেড়ে এবার সিরিয়াস কণ্ঠে প্রশ্ন করলো, তুই যে আসক্তির বর্ণনা দিয়েছিস সেসব মানুষ তার মরণের শেষ ক্ষণে পর্যন্ত ভুলতে পারে না, আর তোকে দেখে মনে হচ্ছে তুই 4 বছরে সব ভুলে গেছিস। তুই যে পুরুষের বর্ণনা দিয়েছিস সে পুরুষের যত্ন আর ভালোবাসা ভুলে যাওয়ার কোনো নারীর পক্ষে সম্ভব না, শুধু কঠিন না অসম্ভব ব্যাপার। তাহলে তোকে দেখে মনে হচ্ছে তুই সব ভুলে গেছিস, জীবনে অনেক দূর এগিয়ে গেছিস। 4 বছর দূরে থেকেই তুই 16 বছরে সব কথা ভুলে গেছিস। সত্যি কি ভুলে যেতে পেরেছিস? অন্যতমার প্রশ্নে চারপাশে ছড়িয়ে পড়ল নিগুণ নৈশব্দ। প্রিয়তা কিছুক্ষণ মেরে রইল। অন্যতমার চোখে অবিশ্বাস, তা দেখে হালকা হেসে চোখ বন্ধ করে নিল প্রিয়তা। প্রতিটা রাতে সযত্নে অধ্যয়নরত করা স্মৃতির পাতায় খচখচে পৃষ্ঠায় ভেসে উঠতে লাগলো একের পর এক অদম্য সে না দেখা দিন। প্রিয়তা লম্বা লম্বা শ্বাস টেনে দৃষ্টি মেলালো অন্যতমার দিকে। অন্যতমার চোখে হাজারো প্রশ্ন। প্রিয়তা পুনরায় শুকনো ঢোক গিলে নিয়ে, উনি চেয়েছিলেন আমি যেন ওনাকে ভুলে যাই, ওনাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দেই, জীবনে অনেক উন্নত করি, অনেক দূর এগিয়ে যাই, স্বাবলম্বী হই, যাতে আমার নির্ভরশীলতার দায়বদ্ধতা থেকে উনি মুক্তি পায়। উনি আমায় বলেছিলেন উনি নাকি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন আমার উপর অতিরিক্ত দয়া দেখিয়ে। তাই মানুষের অনুগ্রহ আর দয়া পাওয়াটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উনি আমাকে সাফ সাফ জানিয়েছিলেন উনি আমার ভালো মন্দের দায়িত্ব নিতে পারবেন না। এগুলো ছিল আমার আর উনার শেষ কথা, আর আমি উনার কথা শুনবো না? এটা কখন হতে পারে? প্রিয়তা আবার একটু দম নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আর তুই যে সময়গুলোর কথা বললি ওই সময়গুলো ছিল আমার জীবনের রঙিন অধ্যায়, সোনালী অতীত। সেখানে আমাকে ভরসা জোগানোর মানুষ ছিল, মাথার ওপর বিশাল বট বৃক্ষের মতো ছায়া ছিল। আমার ব্যথায় আমার থেকেও বেশি ব্যথিত হওয়ার মানুষ ছিল। সেসব দিন ভুলে যা। উনি ছিলেন আমার শিক্ষক, অভিভাবক, পথ প্রদর্শক, আমার আইডল, যার ওপর ছিল আমার সবচেয়ে বেশি নির্ভরশীলতা। আমি কিছুই ভুলিনি অন্যতমা। তবে এটাও ঠিকই বলছিস, আমি আর 4 বছর আগে সেই ব্যর্থ জীবনে আটকেও নেই। আসলে কথা কি বলতো, সময় কারোর জন্য কোনো কিছু থামিয়ে রাখে না। মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। অর্থাৎ কেউ কারোর জন্য মরে যায় না, হয়তো ভুলে যায়, নয়তো একা একা বেঁচে থাকতে শিখে যায়। অন্যতম গভীর মনোযোগে কথাগুলো শুনলো। পুরোটা সময় সে চেয়েছিল প্রিয়তার গভীর নীলাভ চোখের গভীরে। উনি এখন কোথায়, কেমন আছে? এই 4 বছর কি একবার ওনাকে দেখিসনি? প্রিয়তা আগের মতো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, যে মুক্তির আশায় ছিল সে মুক্তি পাওয়ার পর কি আর খাঁচায় ফিরতে চায়? জানি না আমি উনি কোথায় আছেন, কেমন আছেন। দেখি নাই আজ অনেকগুলো বছর, নিশ্চয়ই ভালো আছেন। এতদিন নিশ্চয়ই বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছেন, উনি সুখী মানুষ। অন্যতম এবার প্রথমে কিছু একটা দেখলো, তার একটু বাজিয়ে দেখতেই বলল, উনি তোকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, তাই না রে প্রিয়তা? কেমন ছিল ওনার সেই গাঢ় বাদামি চোখের ভাষা, ওনার কথা, ওনার উপস্থিতি। ওনার তোমার কথাই যেন এবার অমনোযোগী হয়ে পড়ল প্রিয়তা। তার সুন্দর চেহারায় দেখা গেল যেন এক ঝলক অস্থিরতা। সে চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করলো, নিঃশ্বাস আটকালো। প্রিয়তার চেহারায় কিঞ্চিৎ মাত্র অনুভূতির ঝলক দেখাতে পেল অন্যতমা। তার দুটো লাইন, এই হেয়ালিপূর্ণ বাক্য। তার ঠোঁট শীতল কিন্তু নিঃশ্বাস ছিল গরম। তার কণ্ঠ পাহাড়ি ঝর্ণা, কিন্তু স্পর্শ ছিল নরম। অন্যতমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কিছু উত্তর পেল না। অন্যতম আরো কিছু বলে নিবে তার আগে বসা থেকে চট করে উঠে পড়লো প্রিয়তা। অন্যতম অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? প্রিয়তা সোজা কণ্ঠে বলল, বাড়ি। প্রিয়তার কথায় এবার লাফিয়ে উঠে পড়লো অন্যতম, আর্তনাদ করে বলল,
বাকিটা বলে যা, না হলে আমি এখানে পেট ফেটে মরে যাব। আমি সব জানতে চাই। অন্যতমার চোখে আকুতি। প্রিয়তা অন্যতমার দিকে তাকিয়ে মৃদু হাসলো, নমনীয় কণ্ঠে বলল, আজ তো অনেক শুনিয়েছি, বাকিটা না হয় অন্য কোনো দিন বলবো, আজ আসি বলে মৃদু হেসে চলে গেল প্রিয়তা। সে চলে গেল, কিন্তু অন্যতমাকে যেন অথৈ সাগরে ফেলে গেল। অন্যতমা পুরো ঘটনা জানার জন্য পেট গুড়মুড় করছে। তার জাস্ট একটাই প্রশ্ন, কি হয়েছিল লাস্ট 28 দিনে যা মেয়েটার কোমল স- হৃদয়টাকে সত্যিকারে একবারে শেষ করে দিল। আর সেই পুরুষ এত মায়া দেখে একটু ভালোবাসেনি, এটা মানতেই কষ্ট হয় অন্যতমার। তবুও আর কিছু করার নেই, বাকিটা শোনার জন্য ধৈর্য ধরে বসতে হবে তাকে। রিসার্চ ইন্টেলিজেন্স ল্যাব অফ কানাডা, আন্ডারগ্রাউন্ড ব্রিফিং রুম। নিচু ভূস্তত্ত্ব রুমে হেলোগ্রাফি স্ক্রিনে একটি সিসিটিভি ফুটেজে মৃদু আলো ছড়িয়ে নিস্তব্ধ অন্ধকার, কৃত্রিম এক জ্যোতিহীনে আবরণ মোড়া কক্ষটি। ব্ল্যাক ম্যাট শুট পরা 3 বিজ্ঞানী গোল টেবিল ঘিরে বসে আছে, চোখে মুখে অস্থিরতা, যুক্তিবিদ্যা ঘিরা। ডক্টর ক্যাসল ঠোঁটে বাঁকা হাসি টেনে টেবিলে একটা ছবি সোপাইপ করে সকলের সামনে ধরল। তীক্ষ্ণ দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থেকে তিনি বলল, শি অ্যাবসলিউটলি হোয়াট উই নিডেড, ফিমেল, ইয়াং, 18 years old, highly intelligent, top 1% of her class in business administration of the University of Toronto. Look at this. তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, শুধু শীতল ল্যাভোভেই নির্বনতা। টেবিলের স্ক্রিনে ছবিতে একটু জুম করে দেখল তিনি। স্ক্রিনে একটি কোমল মায়াভরা মুখশ্রীর ছবি, তার চোখে ভরা অপরিসীম মায়া। ডক্টর মালিক ভুরু কুঁচকে ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, সে কানাডিয়ান নয়, তাই তো? ডক্টর ক্যান্সেলর একটু হেসে বলল আত্মবিশ্বাসী শিগগিরই ভঙ্গিতে, নো, বাংলাদেশি, 3rd year, ইন্টারন্যাশনাল স্টাডি, লাইফ উইথ এ প্যান্ট্রোনাল অ্যালুইট, বাট নো লিগাল গার্ডিয়ান অফ ফেল। ডক্টর আভা নীরবে শুনল কথাগুলো। ফাইলের স্ক্রিনে চোখ টেকে ঠোঁটে নির্মম হাসি তার। মানে টেকনোলজিক্যাল ওর কোনো ফেডারেশন সুরক্ষা নেই, না বাবা মা, না স্বামী, না নির্ভরশীল কেউ। ডক্টর কাউন্সিলরের চোখ ঝলসে উঠল, ঠান্ডা এক বিজয়ের হাসি। মানে কাগজপত্রের ঝামেলা নেই, সই করারও কেউ নেই, রিপোর্ট করারও কেউ নেই। ডক্টর মালিক একটু ঝুঁকে ছবির দিকে তাকিয়ে বললেন। ডক্টর আভার চোখে ঝলক বিভীষিকার মধ্যে প্রশংসা। IQ 140-এর ওপরে, এক্সট্রিটিউম ইন্ট্রোভার্ট, জেনেটিক্যালি কিন, স্থিতিশীল, নিখুঁত। ডক্টর ক্যান্সেলার উঠে দাঁড়ালেন, চোখে দৃঢ়তা ছাপ নিয়ে বললেন, শ্যাডো প্রোটোকল চালু, 48 ঘন্টার মধ্যে ভিজুয়াল কানেক্টেড, 1 সপ্তাহের মধ্যে অপহরণ। ডক্টর মালিক গম্ভীর কণ্ঠে বললেন। ডক্টর ক্যাসল সামনে হেসে উত্তর দিলেন, তাহলে সে বুঝবে নিঃশব্দতা আসলে কেমন লাগে। টেবিলের ওপরে স্ক্রিনে নিভে গেল যেন মুহূর্তেই, কিন্তু ছবির মেয়েটার মুখ থেকে যেন অন্ধকার এক মুহূর্তের জন্য গেল না। তবে তারা জানতেই পারল না তারা কার কলিজায় হাত দিতে চলেছে। আজ 24শে মার্চ, শীতের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। চেরি ব্লসমের সুবাসে ভরে গেছে চারপাশ। হালকা গোলাপি পাপড়িতে ঢেকে গেছে ফুটপাত, অলিগলি, ট্রাম লাইট। বসন্তের হাওয়ায় বৃষ্টির মতো চেরি ব্লসমের পাপড়ি ঝরে ঝরে পড়ছে। কানাডার টরন্টো শহরের অভিজাত রোড ড্রিজেল এলাকায় দাঁড়িয়ে এক আধুনিক ডুপ্লেক্স ম্যানশন, ধূসর, সাদা আর মার্টিসে ভরা। এই 3টি স্বচ্ছ রঙের সমন্বয় করা বাইরের রঙের কাজ, দেওয়ালে হালকা টেক্সটাইল ওয়ার্কস, কনক্রিট ফ্রিশন, প্রায় 70% গ্লাস ব্যবহার করে স্থাপত্য সুন্দরটি। পাশাপাশি যেন কার্যকারিতা, প্রকৃতি, আলো, মুক্ত হওয়ার উন্মুক্ত জীবনের ছোঁয়া। ফ্লোর টু সিলিং গ্লাস উইন্ডো, স্লাইড দরজা, ছাদের ওপাশে স্কার্ট লাইট, দিন ভরে ছড়িয়ে পড়ে নরম আলো। ডাবল হাইটেক এনিট্রেড, স্বচ্ছ কাচ আর ব্ল্যাক ম্যাট ফ্রেম। গেটের পাশে ইংরেজি হরফে
খোদাই করে লেখা চৌধুরী ম্যানশন 1999। কলিং বেল বাজার শব্দে চৌধুরী ম্যানশনে একমাত্র কেয়ারটেকার মিসেস জেনিফার গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে প্রিয়তা একরাশ ক্লান্ত আর ভীষণতা মুখ নিয়ে দাঁড়িয়ে। মিস জেনিফার প্রিয়তাকে দেখে দরজা ছেড়ে দাঁড়ালেন। প্রিয়তা এক প্রকার ছুটে গিয়ে লিভিং রুমের সোফায় নিজের পরিশ্রান্ত শরীরটা ছুঁড়ে মারল। দুই হাতে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল। মানসিক শান্তিবিহীন এই জীবন, দেহ মন যুদ্ধে যেন বড় ক্লান্ত সে। এই পৃথিবীতে তার আপনজন শুভাকাঙ্ক্ষী সংখ্যা গুনতে গেলে খুব কম এখন, কিন্তু এসব কোনো কিছুরই অভাব ছিল না তার। তো বসে আজ একলা, একদম নিঃসঙ্গ। তার এই যন্ত্রণার একমাত্র তারই বুঝে যারা তার মতো এতিম জীবনযাপন পালন করছে। এসব ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। পান ভরে শ্বাস নিতেও যেন হাঁসফাঁস খেতে হয়। তাই সোজা হয়ে বসে পানি নিতে চাইলেই তার মুখের সামনে একটা পানি ভর্তি গ্লাস ধরল কেউ। প্রিয়তা বিনা বাক্যে পানিটুকু খেলো। শীতল পানিটুকু পেটে পড়তেই বিষাদায় নোনতা ভাবটুকু কাটলো। প্রিয়তা পানির গ্লাস সেন্টার টেবিলের ওপর রেখে চুপচাপ কেটে পড়তেই পেছন থেকে মেহেজাবিন চৌধুরীর শক্ত কণ্ঠস্বরে ডেকে উঠলেন, দাঁড়াও। সাথে সাথে পা দুটো যেন স্থির হয়ে গেল প্রিয়তার। এখন কি হবে? তাই চোখ বন্ধ করে বড় শ্বাস ফেলল। মুখে সেই চিরচাহিত গম্ভীরতা টেনে নিজেই প্রস্তুত করলো আবারও একটু ঝুট কথা বা কাটাকাটির জন্য। মেহজাবিন চৌধুরী ধীর পায়ে গিয়ে সে প্রিয়তার কাছে, কণ্ঠে কোনো রাগকাট রাখলেন না। প্রিয়তা পুনরায় তাকালো তার দিকে। তুমি কি সত্যি আর বাংলাদেশে ফিরতে চাও না? প্রিয়তা পুনরায় বড় করে শ্বাস ফেলে পিছু ঘুরলো। মেহজাবিন চৌধুরীর চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, না ফুপি, আমি আর বাংলাদেশে কখনো ফিরতে চাই না। ইনফ্যাক্ট ফিরবো না বলেই তো আমি ওই দেশে ছাড়িনি। তার ওপর প্রতিদিন একই প্রশ্ন কেন জিজ্ঞাসা করো বলে হালকা বিরক্তি প্রকাশ করলো প্রিয়তা। মেহজাবিন চৌধুরী থমকালেন না, জবাব করলেন পাল্টা, কিসের এত জেদ তোমার? কার ওপর জেদ? কেন বারবার একই কথা বলো? এই দেশে তোমার আসল ঠিকানা, তাহলে এখানে ওই দেশে তোমার আসল ঠিকানা, তাহলে যাবে না কেন? ওই দেশে কি তোমার কেউ নেই? তোমার মা বাবা ভাই বোন সব তো এখানে। কেন তুমি সব ছেড়ে এই বছরের পর বছর এই বিদেশের মাটি কামড়ে পড়ে আছো? এমনকি শুধু তাই না, তুমি তোমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখো না, তাদের সাথে কথা বলো না, তাদের ফোন তুলো না, তাদের নম্বরগুলো ব্লক করে রেখেছো। এমন কেন করছো তুমি? তুমি জানো তোমার এই আচরণে তোমার বাবা মা কত কষ্ট পায়? এখানে আসার আগে কথা ছিল 2 বছর পর ফিরে যাবে, কিন্তু সেখানে 2 বছর গড়িয়ে 4 বছরের ওপরে চলছে, অথচ তোমার কোনো ভাবান্তর নেই। মেহজাবিন চৌধুরীর কথায় বিদ্রোহ ভেসে ঠোঁটে হাসি ফোটালো প্রিয়তা। সে তাচ্ছিল্য কণ্ঠে বলল, এদের আমার জন্য কষ্ট হয়। বেস্ট জোকাস অফ দ্য ইয়ার ফুপি। আর একটা কথা, তোমাকে আর কয়বার বলবো ফুপি? আর কয়বার বললে তুমি বুঝবে? আমার এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমি, আমার আপন। ওরা আমার রক্তের ঠিকই, কিন্তু নিজের কষ্ট জন্ম দিলে আর কিছু বছর লালন পালন করলেই আপন হওয়া যায় না। ওরা আমার জন্য তাই। আর আমি ওই দেশে ছাড়ার সময় আমার সকল পিছুটান ওই দেশের মাটিতেই ফেলে এসেছি, তাই আমার আর কষ্ট হয় না। আমি জানি আমার 4 বছর ধরে তোমাদের বাড়িতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না ফুপি, খুব তাড়াতাড়ি আমি একটা পার্ট টাইম জব খুঁজে নেব, তারপর হোস্টেলে চলে যাব। তোমাদের বাড়িতে থেকে তোমাদের কষ্টটাও বাড়াবো না। প্রিয়তর এমন রুড বিহেভিয়ারে মনে হচ্ছিল ভীষণ আঘাত পেলেন মেহজাবিন চৌধুরী। তিনি ভাতিজির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, কিভাবে কথা বলছিস আমার সাথে? এই বিদেশের মাটিতে আমি ছাড়া কি আছে তোর? তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তোকে আমার ভাই ভাবি আমার ভরসায় এই দেশে পাঠিয়েছে, আর তুই? প্রিয়তার মনে মনে ভীষণ খারাপ লাগলো, কিন্তু তারপরে কি আর করবে সে? সে প্রতিদিন এই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে ভীষণ তিক্ত বিরক্ত। সবারই তো একটা ধৈর্যের সীমা আছে। তাই সেও আর কথা বাড়ালো না, চুপচাপ সিঁড়ি বেয়ে নিচের ঘরের দিকে চলে গেল। মেহজাবিন চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল ওনার যাওয়ার পথে। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুই ভুল ভাবছিস, ওরা কেউ কখনো তোর খারাপ চায়নি। আর আজ না হোক কাল তোর আপনজনের কাছে তোকে ফিরতেই হবে। ওরা তোর সব থেকে আপনজন, অভিভাবক। আর কজন ভাবি এমন? আমি জানি তুই কতটা কষ্ট নিজের মাঝে আবরণে ঢেকে রেখেছিস, কিন্তু এগুলো অহেতুক। তোকে ওই দেশে ফিরতেই হবে।
এবারও রাজি হলো না মম। মেয়ের কথায় হতাশার শ্বাস ফেলল মেহজাবিন চৌধুরী। রিতা উনার পাশে এসে দাঁড়ালো। কেন এমন করছো, কিসের এত রাগ? ওর নিজের মানুষের ওপর। এমন তো নয় সে। ওর বাড়ির লোক ওকে এই দেশে আসতে খুব বেশি জোর করেছিল, তাহলে কিসের রাগ ওই বাড়ির মানুষের প্রতি তার? মেহজাবিন চৌধুরীর কাছে এই প্রশ্নটার কোনো উত্তর নেই। মেয়েটা বড় হচ্ছে, এখন তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। কিন্তু সে তা আবারও বলল, আমি একবার কথা বলে দেখবো মম। মেহজাবিন চৌধুরী মেয়ের দিকে নিরাশ কণ্ঠে তাকালেন। দেখো রাজি করতে পারো কিনা। ও যদি একান্তই ওই দেশে ফিরে যেতে রাজি না হয়, তাহলে এখানেই বিয়ের ব্যবস্থা করব বলে চলে গেলেন মেহজাবিন চৌধুরী। শ্বেতা চেয়ে রইল প্রিয়তার বন্ধ দরজার পানে। আজকাল কেন জানি মনে হয় হয়তো সে চোখের সামনে যা দেখছে বা শুনছে সবটাই সত্যি নয়। সবার দেখা জানার আড়ালে অনেক কিছুই থাকে। খালি মনে হয় প্রিয়তার জীবনটা হয়তো ওর মতোই, নাকি ওর জীবনটা প্রিয়তার মতো হয়ে গেল। সে তো একটা দীর্ঘ শ্বাস ফেলল। আসলে মানুষ শুধু বাইরের রুক্ষতাই দেখে, ভেতরের কোমলতা কখনো চোখ খুলে দেখতে চায় না। বাংলাদেশ। শিকদার বাড়ির গার্ডেন এরিয়ায় খেলছে দুটো বাচ্চা। তাদের চোখে ফুটে উঠেছে উচ্ছ্বাস আর আনন্দের কেয়ার। তাদের উচ্চ শব্দের হাসিতে ভরে উঠেছে চারপাশটা। তাদের দুজনের চারপাশে ছিটানো রয়েছে ছোট ছোট হাঁড়ি পাতিল। 4 বছরের বাচ্চা মেয়েটা, তার সামনে বছর তিনেকের বাচ্চা ছেলেটা। আধো আধো অস্পষ্ট কণ্ঠে বলছে, এই যে শুনছেন, আপনি বসে পড়ুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ছেলেটার বেশ আগ্রহ নিয়ে বলে ওঠে। একাই ভাবা বলল, আজকে আমার রান্না করছো রসগোল্লা? মেয়েটা একটা শিমুল পাতা বকুল ফুলের কুচি বাড়তে বাড়তে বলল, আপনি আমাকে রসগোল্লা বলছেন কেন? বলি বলুন। বলে পাতাটা বাড়িয়ে দিল। এই নিন কান। আয় হায় লাঞ্চান, এখন চংচার পাতা হয়ে গেছে। তারও একমাত্র কণ্ঠে ছেলে মেয়ে দুটো পেছন ফিরে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে অরণ্য তন্ময় চোখ গোল গোল করে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মামু আর চাচু দেখে অভিরাজ আর অবনীতা খুশিতে লাফিয়ে উঠল। রান্নাবান্না ছেড়ে ছুটে গেল সেই দিকে। অবনী তন্ময়ের দিকে তাকিয়ে কিউট মুখে বলল, মামু কোলে নাও। তন্ময় একমাত্র ভাগ্নির গাল টেনে দিয়ে কোলে নিল। অবনীর রক্ত লাল গালে কষে চুমু খেয়ে বলল, আমাকে সাথে নিয়ে রেঁধে বেড়ে খাওয়াতে বলো মামু। অবনী নিজে ছোট ছোট করে তন্ময়ের গাল ধরে বলল, চলি মামু, এখন এলো বল তোকে উনার চাতে তোমাতেও লাখবো। সাথে সাথে অরণ্যর কোলের সাথে অভিরাজ জ্বরের গতিতে বিরোধিতা জানিয়ে বলল, না না, ছোট চাচুকে লাগবো না, শুধু তুই আর আমি খেলবো। অভ্যর্ণরাজ ভাতিজাকে কোলে থেকে নিয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলল, ওরে বেটা, এ দেখি বাপের ওপর একাঠি। তুই তোর আব্বারটা চাচাকে টপকে নিজের বাপের মতো মির্জাফরগিরি করতেছিস, ধান্দায় আছিস তাই না রে? অরণ্যের কথায় মুখ ঘুরিয়ে তাকালো তন্ময়। এসব ভাবনা চিন্তা তার মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, আরটি হচ্ছে না? শিকদার বাড়িতে যা যেমন ছিল এখনো তা তেমনই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু দুজন নতুন সদস্য যুক্ত হয়েছে। সন্ধ্যে 7টা। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল মেহমানদারি তোড়জোড় চলছে। গৃহিণীরা যে যার মতো আয়োজনে ব্যস্ত, কারণ একটু পরে বাড়ির পুরো সদস্যরা নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। তার আগে তাড়াহুড়ো করে সকল কার্য শেষ করতে হবে। একটু নড়াচড়া করতে গেলেই পেটের ক্ষুধায় ছানাগুলো যেন লাথি মারে জানান দিয়েছি ইয়ানার। আর সঙ্গে সঙ্গে ভেবে করে কেঁদে ওঠে ইয়ানা। 8 মাসের উডু পেট নিয়ে চলতে ফিরতে হিমশিম খাচ্ছে মেয়েটা। পা দুটো হাঁটলেও যেন নিঃশ্বাসে টান বাড়ে। বুক ধরফর করে, একটু নড়াচড়া করতেও পারে না মেয়েটা ঠিক মতো। তার দুপায়ে পানি জমে ফুলে উঠেছে। মিষ্টি চেহারাখানা চেল্লা
বেড়ে গেছে অনেক গুণ। অদ্ভুত মাতৃত্বের দীপ্তি আভা এসে ছড়িয়েছে মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে। ফোলা ফোলা রসগোল্লার মতো গাল দুটো দেখে মনে হচ্ছে টুস টুস করে চুমুতে ভরিয়ে দিতে একটানা বারংবার। আর এই অত্যাচারিতাই যেন দিনভর সহ্য করতে হয় তাকে। ইয়ানা চুপচাপ গাল ফুলিয়ে মুখ ভার করে বসে আছে বিছানার ওপর, চোখ দুটো পানিতে টইটুম্বুর। বোধহয় মন খারাপ, কিন্তু কেন সে নিজেও জানে না। পাপ্পা, আমার বনু কবে আসবে? প্রীতমের কোলে চেপে আদরে কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল অভিরাজ। প্রীতম মৃদু হেসে ছেলের গালে টুপ করে একটা চুমু খেলো, অতঃপর সিরিয়াস মুখে ছেলের দিকে তাকিয়ে বলল, উফ পাপ্পা, তোমাকে না বলেছি সারাদিন মাম্মার আশেপাশে থাকবে আর হামি খাবে। মাম্মার যত বেশি হামি খাবে তোমার বোনও তত তাড়াতাড়ি চলে আসবে। অভিরাজ বাবার কথায় মুখটা বেশ গম্ভীর করে বলল। বাবার দিকে তাকিয়ে ভাবুক কণ্ঠে বলল, পাপা, আমি তো ছোট মানুষ, একা হামি খেলে তো অনেক দেরি হবে। প্রথম ছেলের কথায় বেশ মনোযোগী হওয়ার ভান ধরল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে জিজ্ঞাসা করলো, এটা তো চিন্তার বিষয়। অভিরাজ কিছুক্ষণ কালে আঙ্গুল দিয়ে ভাবলো, আইডিয়া। প্রীতম মিছে কৌতূহলে তাকালো, কি আইডিয়া পাপা? অভিরাজ বাবার গলা জড়িয়ে খিলখিল করে বলল, চলো বাপা, আমরা দুজন মিলে হামি খাই, তাহলে বনু কালকেই চলে আসবে। প্রীতমের কথা হেসে ফেললো ছেলের কথা হেসে ফেললো প্রীতম, তবে হাসিটুকু গিলে মুখে পুনরায় সিরিয়াস ভাব এনে বলল, ও এইটা তো ভালো আইডিয়া বাবা, চলো। বলে বাপ বেটা মিলে নিজের ঘরে প্রবেশ করতে ইয়ানা একা একা বিছানায় মুখ গোমরা করে বসে আছে। চুপচাপ ইয়ানাকে একা একা বিছানার উপর মুখ গোমরা করে বসে থাকতে দেখে এগিয়ে এলো প্রীতম। চোখে দিয়ে ইশারা করে বোঝালো। বোঝাপড়াটা সেরে নিল। ঠোঁটে একটা বিশাল হাসি ঝুলিয়ে উক্ত কর্ম সম্পাদন করতে উদ্যত হলো বাপ ছেলে। ইয়ানা বসে থাকতে থাকতে হঠাৎই তীব্র লাঠির আঘাতে কুকিয়ে হলো, মুখ দিয়ে আজতীয় শব্দ বের করলো। দুজনে আবার তাকালো ঘুরে দুপাশে। প্রথম আর অভিরাজ খুব সিরিয়াস মুখে দায়িত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে নেমে পড়েছে। লালা দিয়ে ভিজিয়ে দিয়েছে ইয়ানার দুগাল, বিশেষ করে অভিরাজ। ইয়ানা অসহায় চোখে স্বামী আর ছেলের দিকে তাকে ভ্যা করে কেঁদে উঠল। তাতে কোনো ভাবান্তর দেখা গেল না বাপ ছেলের মধ্যে। তারা সিরিয়াস মুডে নিজেদের মিশনে অব্যাহত রাখলো। ইয়ানা বেশি নড়াচড়া করতেই অভিরাজ ছোট ছোট কোমল হাতে ইয়ানার বা কাঁধ আঁকড়ে ধরে অস্ফুট কণ্ঠে বলল, মাম্মা, এত নড়াচড়া কেন করছো? দেখছো না আমরা হামি খাচ্ছি? ছেলের কণ্ঠে কান্না পেয়ে গেল ইয়ানার। ভুরু কুঁচকে ছেলের বাবার দিকে তাকালো। আমি কি তোমাদের হামি খেতে বলেছি? বাড়িতে ভাত নাই, যাও ভাত খাও গিয়ে দুজন। এবার ইয়ানা দিকে তাকালো প্রীতম, অন্য হাত ধরে ফোলা ফোলা গালের খুসুম খুসুম করে চুমু খেয়ে বলল, এভাবে নড়াচড়া করলে ডিস্টার্ব ফিল হয় রসগোল্লা। আমরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছি দেখছো না? আমরা একটা সিরিয়াস কাজ করছি। অভিরাজ এবার বাবা তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ বাবা ঠিক বলছে, আমরা কাল সকালে বনুকে চাই। দলকাল হলে শালা লাদ হলে হামি খাবো, যাতে সকাল সকাল বনু চলে আসে। প্রথম সাই দিয়ে বলল, একদম বাপ্পা, কোনো থামাথামি নেই। তোমার আম্মা আমাকে ভালোবাসে না বুঝছো, তাই তো কই মাছের মতো লাফাচ্ছে। অভিরাজ বাবার কথায় সাই দিয়ে বলল, ছি ছি ছি, এই কথা এখন ইয়ানাও বলে উঠল, ছি ছি, এ কথা আপনাকে কে বলেছে? নির্লজ্জ বিহাইয়া বেশরম পুরুষ মানুষ। আপনাকে আমি ভালোবাসি না তাই না? যদি ভালোই না বাসতাম তাহলে আপনার হাতেরটা আর আমার পেটেরটা আকাশ থেকে টপকে পড়েছে তাই না? আর আসিয়েন আমার কাছে, তখন বোঝাবো মজা, মুখ ঘুরিয়ে নিব। ইয়ানা মৃদু অভিমানে নাকের পাটা ফুটে উঠেছে যেন। বুকে রেগে যেতে দেখি ঠোঁট কামড়ে হাসলো প্রীতম, কানে লতিতে ঠোঁট ছুঁয়ে দিল। তোমাকে রেগে গেলে আরো বেশি ইয়াম্মি লাগে রসগোল্লা, নিজেকে ধরে রাখতে পারি না। তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না জান। আমি যদি একবার কন্ট্রোল হারাই তবে ভুলে যাব তোমার পেটে আমার বাবু আছে। তাই আমি ভালো মানুষ আছি, ভালো থাকতে দাও। ইয়ানা পরাজিত সৈনিকের ন্যায় অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। প্রীতমের চোখে টিপ দিয়ে বলল, এখন আমাকে ডিস্টার্ব করো না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো। বলে অভিরাজকে উদ্দেশ্য করে বলল, পাপা, মিশন টু স্টার্ট।
বলে বাপ ছেলে এবার গাল ছেড়ে দিয়ে পেটে চুমু খেতে লাগলো। বাপ ছেলের খুনসুটিতে পাগলানিতে তৃপ্ত হলো ইয়ানার অক্ষি যুগল। সে স্বামী আর ছেলের মাথায় হাত রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আপনার কাছে অনেক অনেক মেহেরবানি মাবুদ। আমাকে আপনাকে শুকরিয়া জানানোর কোনো ভাষা আমার জানা নেই। শুধু এইটুকুই প্রার্থনা, আজ আমাদের যেভাবে রেখেছেন আজীবন এভাবে রাখবেন। শিকদার বাড়ির ড্রয়িং রুমে চেনা চেনা অচেনা মানুষের ভিড়ের সমাগম। চারদিক সেন্টার টেবিলের ওপর বিভিন্ন আইটেমের ফল, মিষ্টি, জুস, কোল্ড ড্রিঙ্কস, চা নাস্তার ব্যবস্থা। সাদমান শিকদারের সামনে সোফায় নিচু করে মাথা বসে আছে সাদাব। তার পাশে বসে আছে তার মা বাবা আর একমাত্র বোন সারিকা। সাদমান শিকদার সবার সাথে হেসে কুশলাদি বিনিময় করছেন। ওনার কোলে ওনার একমাত্র কলিজার টুকরা নাতনি অবনী। সকলে নিজের মধ্যে টুকটাক কথা বলি করলেও সাদাবের কোনো মনোযোগ নেই। অতিরিক্ত রকমের মিষ্টি এক বাচ্চা। সাদাব জানে বাচ্চাটা কার, তবে এই বাচ্চাটার বাবা সে নয়, অন্য এক পুরুষ। এটা ভাবতেই সাদাফের মনে হচ্ছে কেউ তার অন্তরটা পুড়িয়ে দিচ্ছে। কেন ওর বাবা অন্য কেউ হলো? সে কি হতে পারতো না? সে কি পরীকে কম ভালোবেসেছিল? বাচ্চাটা যখন আনন্দে খিলখিল করে হাসে তখন আগুন লেগে যায় যেন সাদাফের কলিজায়। আফসোসে মরে যেতে ইচ্ছে করে তার। কেন সে তখন চলে গেল? কেন কয়েকটা দিন অপেক্ষা করলো না? কেন এত ভালোবাসার পর পরি অন্য কারো হয়ে গেল? এত আফসোস নিয়ে জীবনে বেঁচে থাকতে পারে কেউ? সাদাবের ভাবনার মাঝে প্রেরণাকে সাজিয়ে নিয়ে এলো উষা আর তিহা। লাল রঙা জামদানিতে প্রেরণাকে ভীষণ মায়াবতী লাগছে। প্রেরণার অসুন্দর দেখে সাদাফের আম্মু আসতে দেখে সাদাফের আম্মু মিসেস অনিকা সাক্ষাৎ মৃদু হলেন, হেসে বললেন, মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দর ভাই সাহেব। এদিকে সাম্মু বলে প্রেরণাকে নিজের কাছে ডাকলো। প্রেরণা লজ্জা মিশ্রিত মুখটা নুয়ে পড়ল। ধীর পায়ে গিয়ে সে ওনার সামনে বসলেন। একটু ঝুঁকে সালাম দিতেই তাকে আটকে দিলেন মিসেস অনিকা সাক্ষাৎ। নিজের পাশে বসে থুতনিতে হাত রাখলেন। প্রেরণাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। মাশাআল্লাহ। প্রেরণা মাথা নুয়ে রেখেছে। তিনি বললেন, তা পড়াশোনা শেষ করেছে আম্মু? সে মাথা নুয়েই উত্তর দিল, জি। অনিকা সাক্ষাৎ প্রেরণার সাথে আরও একটু কথা বললেন। চোখ ঘুরিয়ে তাকালেন ওনার স্বামী মিস্টার সাদাত সাক্ষাতের দিকে। চোখের ইশারায় প্রশ্ন করলেন, মেয়েটা কেমন? স্বামী স্ত্রীকে মৌনতা প্রকাশ করলো। সাদমান শিকদার তার দিকে তাকে আন্তরিক কণ্ঠে বলল, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে ভাই সাহেব। এখন ছেলে পছন্দ হয়েছে কিনা জানান, তাহলে আর কোনো প্রশ্নই করব না। আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘরের লক্ষ্যে ঘরে তুলতে চাই। সাদমান শিকদার সাদাফের দিকে তাকে সন্তুষ্ট কণ্ঠে বলল, সাদাবকে আমি অনেক বছর আগেই মেয়ের জন্য পছন্দ করে রেখেছি। আমি সবসময় চাইতাম আমার কোনো এক মেয়ে যেন ওকে জীবনসঙ্গী হিসেবে পাই। তাই আমার এ বিষয়ে পূর্ব নির্বাচিত আর কোনো কথাই নেই। তাছাড়া ওর যোগ্যতা সম্পন্ন বুদ্ধিমান ছেলে। অপছন্দের কোনো কারণই আসে না, কিন্তু ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে কিনা তাও তো জানতে হবে। সাদমান শিকদারের কথা বেশ প্রফুল্ল হলো মিস্টার অ্যান্ড মিসেস সাক্ষাৎ। আনিকা সাক্ষাৎ স্নিগ্ধ হাসলেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। তিনি এবার প্রেরণার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার ঘরের মেয়ে হয়ে যেতে তোমার কোনো আপত্তি নেই তো? প্রেরণা একটু লজ্জিত, তার ভীষণ নার্ভাস লাগছে। সেই দোস্ত চোখ তুলে তাকালো বাবার দিকে। সাদমান শিকদার মেয়ের চোখে প্রশ্নের ইশারায় সম্মতি জানালো। আনিকা সাক্ষাৎ পুনরায় জিজ্ঞাসা করলেন, বলো আম্মু, তোমার কি কোনো আপত্তি আছে? তোমার কি আমার ছেলেকে পছন্দ নয়? তুমি একদম নিশ্চিন্তে বলতে পারো, কোনো জবরদস্তি নেই। তোমার পছন্দ না হলে ঠিক আছে। প্রেরণা মাথা নিচু করে হাত কসলতে কসলতে লজ্জিত ভঙ্গিমায় বলল, জি আন্টি, আপু যা বলবে তাই। প্রেরণার নম্রতা ভদ্রতায় মুগ্ধ হলেন আনিকা সাক্ষাৎ। সাদমান শিকদার নিজেও। সাদাত সাক্ষাৎ এবার প্রফুল্ল হেসে বললেন, আমি তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি ভাই সাহেব, কি বলেন? সাদমান শিকদার হালকা হেসে বললেন, যা আপনাদের ভালো মনে হয়। সাদাত সাক্ষাৎ পুনরায় বললেন, আমার কিন্তু বেশ দেরি করতে ইচ্ছা করছে না ভাই সাহেব। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঘরের লক্ষ্মী ঘরে নিতে চাই। আপনি বলেন তো, ঈদের এক সপ্তাহের মধ্যেই ফরজ কাজটা সেরে ফেলি। সাদমান শিকদার কিছুটা সময় গম্ভীর মুখে রইলেন। অতঃপর নিজের ভাইয়ের দিকে তাকালেন। খলিল শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার চোখের সারা সম্মতি জানালো। তিনি এবার বাড়ির ছেলেদের দিকে তাকালেন। তারাও চোখের সম্মতি জানালো। বাড়ির গিন্নিরও সম্মতি। সকলে মোটামুটি রাজি। সাদমান শিকদার প্রশস্ত হেসে বললেন, আমাদের কোনো আপত্তি নেই ভাই সাহেব। সাদমান সাক্ষাৎ সন্তুষ্ট হলেন। সাদাত
তাদের কথার মাঝখানে অনিকা সাক্ষাৎ হঠাৎই বললেন, তা ভাই সাহেব, সবাইকে দেখছি কিন্তু আপনার বড় ছেলেকে তো দেখছি না, সে কোথায়? পাত্রীর বড় ভাই হিসেবে তারও তো মতামত থাকা দরকার। সাদাফের বন্ধু সে। তাছাড়াও প্রণয়ের কথা উঠতেই মুস্কি প্রণয়ের কথা উঠতেই হইচই মুখর পরিবেশটা যেন হুট করে শান্ত হয়ে গেল। সবার মুখ ভার করলো অদৃশ্য অস্বস্তি। তবে তার কিছুটা এড়োতে নিবষ্ট জর্জরিত আনিকা সাখাওয়াত। সবার এমন অস্বস্তির এক্সপ্রেশন দেখে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্ত মস্তিষ্ক একটা কিছুর আভাস পেল। তবে সে কি বেশি ঘাটলো না তা নিয়ে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের নিজস্ব কিছু পার্সোনালিটি বা ম্যাটার থাকে। তিনি ফ্যামিলি হিটস থাকে, যা জানতে চাওয়াটাও কটু দেখায়। তবে সাদমান শিকদার কিছুক্ষণ স্থির থেকে শান্ত কণ্ঠে বলল, আমার বড় ছেলে বর্তমানে ব্যবসার কাছে বাংলাদেশের বাইরে আছে, তাই ওর কোনো আপত্তি থাকবে না আশা করি। অনিকা সাখাওয়াত কেবল হাসলেন, বেশ গম্ভীর হলেন সাথেও। সাদাত সাখাওয়াত পুনরায় বললেন, তাহলে সামনের মাসে 15 তারিখ ঠিক হলো ভাই সাহেব, কিন্তু আপনাকে কোনো আপত্তি থাকলে বলতে পারেন। সাদমান শিকদার কিছুক্ষণ ভেবে সম্মতি জানালেন, আমাদের কোনো আপত্তি নেই ভাই সাহেব। সকলেই খুশি হলেন। অনুশ্রী বেগম সবার হাতে হাতে মিষ্টি তুলে দিলেন। শুভ কাজে মিষ্টিমুখ করতে হয়, সকলে হাসি মুখে মিষ্টিমুখ করতে লাগলো। সকলে এত আনন্দিত হতে দেখে কৌতূহল হলো অবনী সাদমান শিকদারের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। সাদমান শিকদার পাঞ্জাবির মুঠো ধরে অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করলো, সবাই এত হাসছে কেন নানু ভাই? সাদমান শিকদার মায়াভরা নজরে নাতনির দিকে তাকালো আলতো করে। অবনীর তুলতুলে গালে হাত দিয়ে বলল, তোমার বড় আন্টির বিয়ে, তাই নানা ভাই? তাই সবাই এত খুশি? বিয়ে শব্দটি শুনে অবনী আরো কৌতূহলী হলো, আগ্রহী হলো। বিয়ে কি নানা ভাই? সাদমান শিকদার এবার বড় করে হাসলেন, নাতনিকে বুকে জড়িয়ে বলল, বিয়ে মানে দুজন মানুষ একে অপরের বন্ধু হয়ে যাওয়া আজীবনের জন্য। নানা ভাইয়ের কথার মর্ম ছোট অবনীর মস্তিষ্কে কতটুকু পৌঁছালো বোঝা গেল না। তবে কিছু বোঝে ওঠার আগে চট করে ভঙ্গিমায় বলল, আমি অলো, তুমি যেমন। ওর আধো আধো কথার যুক্তি শুনে হেসে উঠল উপস্থিত প্রত্যেকে। মিসেস সাখাওয়াত অবনীর দিকে তাকে বলল, মিষ্টি হয়েছে। আদুরি ভঙ্গিতে বলল, তোমার নাম কি বাবু? অবনী চোখ পিটপিট করে ভদ্র মহিলা দিকে তাকালো। সাদমান শিকদার বুকে আরো একটু গুটিয়ে গেল নিচে। তাসনু বা তাসরিন? অবনীতা। মিসেস সাখাওয়াত ওর গাল টেনে দিয়ে বলল, খুব মিষ্টি নাম বাবু, একদম তোমার মতোই। এটা কার মেয়ে ভাইজান? সাদমান শিকদার অবনীর দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, ও আমার কলিজার টুকরো, আমার নাতনি। তবে কার সন্তান বললেন না সাদমান শিকদার। বিষয়টা বেশ সুকৌশলে এড়িয়ে গেলেন। মিসেস সাখাওয়াত আর জিজ্ঞাসা করলেন না। তাদের বাকি বোঝাপড়া কথাবার্তা এগোতে থাকলো আপন গতিতে। তবে সমুদ্র অনেকক্ষণ থেকে একটা বিষয় লক্ষ্য করছে। সে কয়েকবার বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। এক বুড়ো সন্ধিহানভাবে তাকালো সে সামনের দিকে, তো আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে ভাইদের দিকে। অরণ্যের আশেপাশে দুনিয়া যেন কোনো ইন্টারেস্ট নেই। সে নিজের মধ্যে সব ধ্যান জ্ঞান ফোনের ওপর উপচে দিয়ে কার রেসিং গেম খেলছে। ব্ল্যাক ট্রাউজার আর ব্রাউন টি শার্টে চকলেট বয় লাগছে তাকে। তার চেহারা পার্সোনালিটি চরম বয়ে নিয়ে আসছে। বিশেষ করে ফর্সাকালে তীক্ষ্ণ বাঁকা হাসিটা যেন যে কোনো তরুণীর হৃদয়ে প্রেমের প্রাণ মারবে। আর তা নয়তো কি সাদাপের বোন সারিকা তখন থেকে চোখ বড় বড় করে নির্লজ্জের মতো তাকিয়ে আছে তার দিকে। অরণ্যের দিকে তাকিয়ে আছে বললে ভুল হবে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। সমুদ্রের পুরো ব্যাপার আয়ত্ত করতে অরণ্যের পাশ ঘেসে বসলো। ভাইয়ের কানের কাছে মুখে ফিসফিস করলো, আরে ব্যাস, এখানেই চিপে ফেলা হয়ে গেছে। সমুদ্রের কথা অরণ্যের ডার্ক ব্রাউন চোখে খেলা গেল যেন চমকে। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, তোর কি মনে হচ্ছে আমি চিপ ফেলেছি? অরণ্য শিকদার এত সস্তা জায়গায় চিপ ফেলে না। এই মাছটা নিচ থেকে লাফিয়ে এসে আমার ঝোলায় ধরা দিতে চাইছে, এটা কি আমার দোষ? সমুদ্র অরণ্যর ডোন্ট কেয়ার ভাব দেখে বলল, দেখে তো মনে হচ্ছে এটাও পড়ে গেছে, এটাকেও কি বেকআপ হিসেবে রেখে দিবি? অরণ্য ফোনের স্ক্রিনে হাত চালাতে চালাতে বলল, বেয়াদব সাহেব বলে কথা, সরি বিয়ান সাহেব বলে কথা, একটি রসিকতা তো করতেই হবে। সমুদ্র হতাশ কণ্ঠে বলল, তোর অলরেডি অনেকগুলো গার্লফ্রেন্ড হয়ে গেছে, অনেক বোনের ননদের দিকে চোখ দেওয়া কি দরকার? ছেড়ে দে না।
এবার থমকালো অরণ্য, মাথা নিচু করে তাকালো সমুদ্রের দিকে, ভুরু নাচিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি নজর দিচ্ছি সিরিয়াসলি? সমুদ্র পুনরায় বলল, হ্যাঁ জানি ওই নজর দিচ্ছে, তারপর অতি পাতা দিস না, এই আর কি। অরণ্য পুনরায় বাঁকা এসে গেম খেলে মনোযোগ দিয়ে বলল, এই জন্য দেখ প্রত্যেকেই একটা একটা করে বাঁশঝাড়ের মালিক। আমার ভাইয়ের বাঁশের তৈরি কিছু পছন্দ না। আর তাছাড়া কি? অরণ্য রহস্যময় হাসলো, সারিকা চোখে চোখ রাখলো কিছুক্ষণ, অতঃপর চোখ নামিয়ে গুনগুন করে গাইলো, কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিকার ইশারায় এই জাওয়ানি চাই ফুল মাস্তি, যে ভালো লাগলে তাই ইশারায়, বলে উঠে চলে গেল। কিন্তু কিছু না বুঝে হাবলার মতো তাকিয়ে রইল সমুদ্র। সে যা বোঝার বুঝে গেছে। উঠে যেতে যেতে মনে মনে বলল, কয়দিন পর ঠেলা বুঝবে মামুনি, তখন প্লে লিস্টে শুধু একটাই গান বাজবে। বলে নিজের ফোনটা চালালো সমুদ্র। ফোন স্পিকারে বেজে উঠল, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়ার স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। গানটা শুনতে শুনতে হাসি পেল যেন সমুদ্রর। রাত 9টা। উষা প্রেমের আর্ট গ্যালারিতে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে একটা ক্যালিগ্রাফি আঁকছে খুব মনোযোগ দিয়ে। এখন শুধু স্বামী স্ত্রী দুজনেই আর্টিস্ট। প্রেমকে নিজের হাতে আঁকা শিখিয়েছে, যদিও ওর হাত এখনো প্রেমের মতো অতটা পারফেক্ট হয়নি, তবেও প্রেমের স্বপ্ন উষা একদিন অনেক নামকরা আর্টিস্ট হবে। আবরান শিকদার প্রেমের স্ত্রী, তার চেয়েও বড় নামকরা আর্টিস্ট হবে। ক্যানভাসে হাত চালাতে চালাতে আচমকায় হাত কেঁপে উঠল উষার। কিছু বোঝে ওঠার আগে শরীর জুড়ে শিহরণের ঢেউ খেলে গেল। তার রক্তিম ঠোঁটে দুটো অস্ফুটভাবে বলে উঠল, প্রেম। তৎক্ষণে অনেকক্ষণ সীমা ছাড়িয়ে গেছে প্রেম। উষা সর্বাঙ্গে অবাধ্যে হাত বিচরণ করতে শুরু করেছে তার। প্রেমের উন্মাদনা পুরুষালী স্পর্শে থরথর করে কেঁপে উঠল উষার মস্তিষ্কে সবটা আজর মতোই যেন ঝরে পড়ল কন্ট্রোললেস প্রেমের জন্য। তীব্র মিলনে মৃদু কম্পনে ভরে উঠল চারপাশ। তবে আধো মিলন গভীর মিলনে রূপান্তর নিতে নিতে দুয়ারে করাঘাত ভেসে এলো। তবে সেসব তোয়াক্কা করল না প্রেম। তার মধ্যে প্রেমের কামেরাত মিশ্রিত আগুন জ্বলছে। সে কি করে ছাড়বে? কিন্তু ওই পাশের ব্যক্তি যেন বেশ অধৈর্য, একটানা দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে নেশা ছুটে গেল প্রেমের, বিরক্তিতে নাকের পাটা ফুলালো। কপালে সূক্ষ্ম ভাঁজে রেখা নিয়ে এগিয়ে গেল উষা অস্থির একই অনেকটাই জ্বলন্ত আগুন থেকে কাঠকয়লা বের করে নেওয়ার মতো, হাঁপানোর মতো ওঠানামা তার বুক। প্রেম উষার ওড়না ঠিক করে দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। আজ দরজার ওপাশের ব্যক্তিকে, একদিন তো তার একদিন। ধারাম করে দরজা খোলার শব্দে কেঁপে উঠল অরণ্য। প্রেমের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তৎক্ষণাৎ ভুরু কুঁচকে ফেলল। বড় ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে সে লজ্জাবর ভয়ান করলো। তপ্তে কণ্ঠে ধমকে উঠল প্রেম, চিরবিরিয়ে বলে, আসার সময় পেলি না? অরণ্য পুনরায় ঠোঁটে হাসি ফোটালো, আমি কিভাবে জানবো বলো? যাই হোক, আমি ডিস্টার্ব করতে আসিনি, বড় আম্মু ছোট ভাবিকে নিচে যেতে বলেছে, এইটুকু বলতে এসেছিলাম। বাই বাই, কন্টিনিউ গাইস। বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল অরণ্য। বউকে এখন নিচে পাঠাতে হবে ভেবে তিক্ততায় ভরে গেল প্রেমের মেজাজ। উষা শৈলের জামা কাপড় ঠিক করে প্রেমের পাশে এসে দাঁড়ালো, পেটে গুঁতো মেরে বলল, দিন দিন আপনার পাগলামো বেড়ে যাচ্ছে প্রেম। বউয়ের প্রতি এত প্রেম থাকলে বউ পাগল বলবে লোকে। বউয়ের কথায় প্রেমের বিরক্তি যেন উড়ে গেল। সে উষার কোমর জড়িয়ে ধরে হেঁচকি টানে তাকে সাথে মিশিয়ে নিল। আমার বউ, আমি সারা দিন আঁচল ধরে বসে থাকবো, তাতে কার কি সমস্যা? উষা প্রেমের গালে দুটো পাশে হাত রেখে আসক্ত চোখে তাকালো প্রেমের ডিপ গ্রাউন্ড চোখে। প্রেম তার কপালের আশপাশে পড়ে থাকা চুলগুলো সরিয়ে পরম ভালোবাসার ঠোঁট ছুঁয়ে দিল। শ্লেষ ভয়েসে বলল, এভাবে দৃষ্টিতে খুন করিস না বউ। প্রেমের কথা ফুরোনোর আগেই ঝড়ের বেগে প্রেমের ড্রাফট রেড ঠোঁটে নিজের দখলদারি বসিয়ে দিল উষা। সেকেন্ড কয়েক গভীর চুম্বনে আচমকায় প্রেমকে ধাক্কা দিয়ে ভোঁদড় দিল সে। প্রেমের মধ্যে কার উত্তাপ যেন বেড়ে গেল মুহূর্তেই। তাই তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আমার থেকে পালিয়ে কোথায় যাবে আগুন সুন্দরী? রাত 11টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমোতে চলে গেছে। কেবল অনুশ্রী বেগম খাওয়া শেষ করে একটা পান মুখে দিয়েছে, নিজের ঘরে যাবেন। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল।
রাত 11টা। এত রাতে কে আসতে পারে ভেবে ভুরু কুঁচকালেন। তবে আর কিছু না ভেবে এগিয়ে গেল দরজার দিকে। তবে দরজার ওপাশের ব্যক্তি একখানে একদমই আশা করেনি অনুশ্রী বেগম। দরজার বাহিরে আবিদ অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে। তার চুলগুলো এলোমেলো, পরনের টি শার্টটা কুঁচকানো দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। তিনি আবিদকে দেখে মিষ্টি হেসে বললেন, এ কি আবিদ বাবা, তুমি বাইরে কেন, ভেতরে আসো। আবিদ আরো একটু অপ্রস্তুত হলো। ভেতর গিয়ে অনুশ্রী বেগম নম্র কণ্ঠে সালাম দিল। অনুশ্রী বেগম মৃদু হেসে সালামের উত্তর নিলেন। বাড়িতে জামাই এসে দেখে সবাইকে ডাকতে নিল আবিদ। বাধা দিল, ইতস্তত করে বলল, আম্মা আপনি ব্যস্ত হবেন না প্লিজ, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি একটা দরকারে এসেছি, সেটা সেরে চলে যাব। জামাইয়ের এমন বিব্রত মুখ দেখে অনুশ্রী বেগম যা বুঝে গেলেন। তিনকে হালকা এসে বলে, ঘরে যাও। আবিদ আর সেকেন্ড কয়েক অপেক্ষা না করে শিবে ওপরে ছুটলো। পরি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার মূলত একটু ঘুম ধরছে না, ধরবে কিভাবে। তার প্রতিদিনের অভ্যাস যে কারো উষ্ণ বুকে সেখানে লেপ্টে থেকে হৃৎপিণ্ডে ধুকপুকুনি শুনতে পরিণীতার মন শান্ত হয় না, ঘুম আসে না। কি জ্বালা। পরিণীতা কিছুক্ষণ ছটফট করতে আর না পেরে শোয়া থেকে উঠে বসলো। মনে মনে প্রতিজ্ঞা করে বলল, এই বাড়িতে যদি বন্যা, ভূমিকম্প, স্লাইকন, সুনামি সব এসে হামলা করে, তবুও সে এই বাড়িতে রাতে থাকবে না। সকালে এসে বিকালে চলে যাবে। এই মাস্টার মশাই আপনি কোথায়, কোলে যাব আপনার। অ্যাঞ্জেল। আচমকায় কারো অপ্রত্যাশিত কণ্ঠে হকচকিয়ে গেল পরিণীতা। নিজের মাথায় টোকা মেরে বলল, উফ পরি, শান্ত হও, মানুষের কাছে না পেয়ে তুই পাগল হয়ে যাচ্ছিস। সেখানে আসবে কোথা থেকে। তবে পরিণীতা নিজের মনকে বুঝবার পূর্বে দ্বিতীয়বারের মতো পরিচিত কণ্ঠ পেল। এবার মনের ভুল ভাবতে পারল না পরিণীতা। ঝড়ের বেগে ফিরে তাকালো দরজার দিকে। দরজা দাঁড়িয়ে আছে আবিদ, এলোমেলো ভীষণ দৃষ্টি তার, পরিশ্রান্ত দেখাচ্ছে। তবে পরি আর বেশি সময় নষ্ট না করে এতক্ষণের ছটফটানি মনে নিয়ে এগিয়ে গেল। খুশিতে ঝিলিক দিয়ে উঠল তার ভেতরে। সে চোখের পলকে বিছানা থেকে নেমে এক লাফে স্বামীর কোলে উঠে পড়ল। গলা জড়িয়ে ধরে অভিমানী যোগে অভিযোগ করলো, আই মিস ইউ সো মাচ মাস্টার মশাই, আপনাকে ছাড়া একটু ভালো লাগছিল না, বিশ্বাস করুন। পরীকে শক্ত করে জড়িয়ে ধরল আবিদ। মুচকে সে কপালের ঠোঁট ছুঁয়ে কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, আই এম সো টায়ার্ড পরি, আই নিড টু মেন্টাল প্রয়েস। স্বামীর এমন অবস্থা দেখে পরিণীতা ভীষণ খারাপ লাগলো। লাজুক কণ্ঠে বলল, আমিও চাই। আমি তো লজ্জা রাঙা মুখখানা দেখে হাসলো। কানের কাছে ঠোঁট নিয়ে স্লো ভয়েসে বলল, এখনই চাই। পরিণীতা লজ্জায় রক্তিম হয়ে উঠল। আবিদ বাঁকা হেসে ওকে কোল থেকে নামে বাহাত চেপে ধরে, চলো। পরিণীতা একটু অবাক হলো, বিষময় কণ্ঠে বলল, কোথায়। আমাদের বাড়ি। পরিণীতা এবার আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখন। আবিদ ওর দিকে থেকে ভুরু কুঁচকালো, কৌতূহল নিয়ে বলল, আগে রাত 2-3টার দিকে ভয় লাগতো না, আর এখন রাত 11টায় ভয় পাচ্ছ। পরিণীতা একটু গায়ে গুইব করে বলল, আজকে রাতটা থেকে যাই প্লিজ। আবিদ তোর হাত ছেড়ে দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, ঠিক আছে থাকো তাহলে, আমি গেলাম। বলেই চলে যেতে নিলে লাফিয়ে পরিণীতা পেছনে গেল। আবিদের পেট চাপটে ধরলো, আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আপনাকে ছেড়ে ঘুমাতে পারি না, জানেন না। তুমি তো থাকতে চাচ্ছ, থাকো, কাল এসে নিয়ে যাব। বলেই চলে যেতে নিলে এবার আরো শক্ত করে আঁকড়ে ধরলো পরিণীতা। নিচু কণ্ঠে বলল, আমিও যাব। হাসলো আবিদ। এবার পরীর কাছে হাত চেপে ধরে বলল, ঠিক আছে, আমরা এখন আমাদের বাড়ি ফিরবো, কিন্তু আমার মেয়ে কোথায়? আত্মা নানা ভাই কাল আমলা আমায় আলভি ভাইয়া নিয়ে নানা ভাই কালামায় আলবি ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবে। সাদমান শিকদার অবনীকে কোলে বসে নিয়ে কোম্পানির কাউন্টার হিসাব করছেন আর নাতনির গল্প শুনছেন। তিনি ফাইলে চোখ রেখে বললেন, অবশ্যই নিয়ে যাব নানা ভাই। অবনীর একটা কথা বলতে বলতে নজর পড়ল সাদমান শিকদারের সাদা দাড়ির ওপর। সে তার চোখ দুটো দিয়ে তাকিয়ে রয়েছে সেই দিকে। সাদমান শিকদারের গালায় খোঁচা খোঁচা দাড়ি টেনে ধরে বলল, চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, নানা ভাই তোমার দাড়িগুলো সাদা কেন? সাদমান শিকদার এতে ব্যথা পেলেন, বরং রসিকতা করে বললেন, বুড়ো হয়ে গেছি গো নানা ভাই। অবনীতা একটু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বুলো কি নানা ভাই? সাদমান শিকদার আবারও কণ্ঠে উত্তর দিলেন। দরজার কড়াঘাতে শব্দ থেমে গেল। এত রাতে কে আসছে ভেবে বিরক্ততা প্রকাশ করলো। নাতনিকে কোল থেকে নিতে গিয়েই দরজা খুলল, কিন্তু দরজার পাশে মানুষ দুজনকে দেখে যেন বিরক্তি হরহর করে বেড়ে গেল। অবনী বাবাকে দেখে বলল,
পাপ্পা পাপ্পা তুমি এসেছো। মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে আবিদের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে মেয়েকে কোলে নিতে চাইলে আবিদ অবনীকে সরিয়ে নিয়ে গেলেন। সাদমান শিকদার কঠোর কণ্ঠে বলল, এত রাতে আমার বাড়িতে কি? তোমার নিজের বাড়ি ঘর নেই? ওনার অপমান দু পয়সা গায়ে মাখলো না আবিদ। জাস্ট দুটো ঝড়ের মতো গা থেকে ঝেড়ে ফেললো। আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। আমি আমার বউ আর মেয়ে ছাড়া ঘুমাতে পারি না, তাই তাদের নিতে এসেছি। এবার আপনি আমার মেয়েকে দিয়ে দিন। আপনার বাড়িতে এসে এক সেকেন্ডও দাঁড়াবো না আমি। পরিণীতা এসব শুনে ভয়ে ভয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। সে জানে এক্ষুনি তৃতীয় যুদ্ধ লেগে যাবে। সাদমান শিকদার এবার আরো বিরক্ত হলেন। তিক্ত কণ্ঠে বলল, তোমার বউ নিয়ে যাবে, যাও। আমি ধরে রেখেছি যে শুধু শুধু রাতের বেলা অসভ্যের মতো আমার ঘরে এসে ঝামেলা করছো? আবিদ এবার উত্তেজিত হয়ে গেল। সে ট্রাউজার পকেটে হাত ঢুকিয়ে হাই তুলল। আপনি না বলেও আমি আমার বউকে ফেলে যাব না। বউ ছাড়া আমি ঘুমোতে পারি না। যাই হোক, শুধু বউ না, আমার মেয়েকেও লাগবে, ওকেও দিন, আমি ঘুমোতে পারি না। সাদমান শিকদার এবার তেড়ে গেলেন। নাতনিকে আরো একটু নিজের সঙ্গে মিশে নিয়ে বলল, শোনো ছেলে, এত রাতে ঝামেলা করো না। নিজের বইয়ের হাত ধরে আমার বাড়ি থেকে বিদেয় হও, আর আমার নাতনিকে আমি দিব না। সাদমান শিকদারের কথায় এবার সামান্য বাঁকা হাসলো আবিদ। সাদমান শিকদার সামনে দাঁড়িয়ে আছে। আপনার মতো পাল্টিবাজ ভদ্রলোক আমি একটাও দেখিনি। আপনার কাছে আমি ভালো না, অথচ আমার মেয়ে একবার লেগে যেতে পারলেন না, ছাড়তে চান না আমার মেয়েকে পেলে। সমস্যা কি আপনার? যাই হোক, এত রাতে আপনার সঙ্গে ঝামেলা করার ইচ্ছা নেই বা মুডও নেই। আমার মেয়েকে দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। সাদমান শিকদারের মস্তিষ্কে বা রাগ লেগে গেল। তিনি ঝাঁকিয়ে উঠে বললেন, দেবো না, দেবো না, বললাম তো দেবো না। এরপর বেয়াদবি করছো কেন? আবিদ এবার দীর্ঘশ্বাস ফেলে নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, নাতনি কি আপনার আকাশ থেকে পড়েছে? এটা আমার মাথার ঘাম পায়ে ফেলানোর ফল। আপনি ছো মেরে নিয়ে যাবেন কেন? আমার মেয়েকে ছেড়ে দিন, ও আমার সাথেই যাবে। আবিদের এমন ইঙ্গিতপূর্ণ কথায় চোখ বড় বড় হয়ে গেল যেন পরিণীতার। তবে সাদমান শিকদার বিব্রত হলেন না। তিনি নতুন উদ্যমে কিছু বলতে গেলেই অনুশ্রী বেগম, প্রীথম, তন্ময়, অরণ্য আর সমুদ্র এলো। তারা ড্রয়িং রুমেই ছিল, তাই ব্যাপারে কথা কাটাকাটি শব্দ শুনতে পেল। অরণ্য আর তন্ময় ভুরু কুচকে শ্বশুরজামাইয়ের ঝগড়া দেখছে। স্টাইল পর্যবেক্ষণ করছে। তন্ময় ভুরু নাচিয়ে বলল, ছোটদা, সামথিং ইজ ফিনিশিং হোম। আবার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। অরণ্য একই ভঙ্গিতে বলল, হুঁ। অনুশ্রী বেগম জামার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, কি হয়েছে বাবা? আবিদ কিছু বলবে তার আগে সাদমান শিকদার খেকে উঠল। অস্থির হয়ে বলল, বেয়াদব ছেলে, গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না। অনুশ্রী বেগম উল্টো ওনাকে ঝাড়ি দিয়ে বলল, আপনি চুপ করুন, আপনাকে কি আমি চিনি না? অরণ্য পুনরায় তন্ময়ের কানে কানে বলল, কি বুঝলে? তন্ময় ফিসফিস করে বলল, মিয়াও। মুখ চেপে ফিসফিস করে হাসলো দুজন। সাদমান শিকদার স্পষ্ট জানিয়ে দিলেন, আমি আমার নাতনিকে দেব না, সবাই বিদায় হও। এত চিৎকার চেঁচামেচিতে আর সরগোলে ভয় পেয়ে গেল অবনীতার। ঠোঁট উল্টে চিৎকার করে কেঁদে উঠল। মেয়েকে কাঁদতে দেখে ছুটে গেল পরিণীতা। অবনীকে সাদমান শিকদার কোলে নিয়ে আদর করতে লাগলো। আবিদ এবার বিজয়ের হাসি হেসে সাদমান শিকদারের দিকে বাঘ হেসে বলল, আসি শ্বশুর মশাই, বলে নিজের বউ আর মেয়েকে নিয়ে চলে গেল। আবিদের কাছে আবারও হেরে মনে মনে ফুঁসে উঠল। সাদমান শিকদার মনে মনে বলল, আমি তোমাকে দেখে নিব। অরণ্য হতাশ হয়ে গেল, চল ভাই, সিনেমা শেষ। তন্ময় হতাশ। সকালের খাওয়া দাওয়া শেষ করে হয়েছে অনেক আগে। উষা রান্নাঘরে সবকিছু গুছিয়ে চায়ে পানি বসিয়েছে। ভয়ে তার পেটের ভেতরে দলপাক খাচ্ছে সব। রাত গভীর হওয়ার সাথে সাথেই তার হাত পায়ের ভেতরে যেন কম্পন পাল্লা বাড়ে। সন্ধ্যার পর 4 তলার আশেপাশে যায়নি ভুল কমেও। কিন্তু এখন কি করবে, কোথায় গিয়ে পালাবে? উষা বড় বড় শ্বাস টেনে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এসব নিজ মনে ভাবতে ভাবতেই তারিফ করলো উষা। চিলমুটে তিলে চামচ নাড়াতে নাড়াতে গুনগুন করে গান গাইছে। 1 কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচ দিব, চিনি দিব সামান্য। গান গাইতে গাইতে উষার মনে পড়লো বেশি ভাবতে গিয়ে সে আদার কুচি দিতেই ভুলে গেছে। তাই আবারও চায়ের পাতিল উনুনে বসিয়ে 1 টুকরো আদা কুচি আর 2 টুকরো লাল এলাচ দিয়ে
পুনরায় গেয়ে উঠল, এক কাপ চা বানাই সময়ের জন্য। এত কিছু যখন মেশাচ্ছ তখন একটু হালকা করে ইঁদুর মারার বিষও মিশিয়ে দিও। এভাবে মরা থেকে খেয়ে মরি। আচমকা ভারী কণ্ঠে লাফিয়ে উঠল সে। প্রেম বেশ স্টাইলি ভঙ্গিতে রান্নাঘরের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উষা তাকে দেখে মনে মনে বলল, ইন্নানিল্লাহ। পুনরায় ফট করে মুখ ঘুরিয়ে নিল। তুতলে বলল, আপনি কি করছেন এখানে? প্রেম বাঁকা হাসলো, আলতো কণ্ঠে বলল, চা বানানোর রেসিপি দেখে চা খাওয়ার মোড় চলে গেছে। টুসু পাখি কাছে আসো। প্রেমের এমন শীতল কণ্ঠের হুমকিতে চমকে গেল যেন উষা। দূরে সরুন। প্রেম সোজা এসে তাকে একটানে কাঁধে তুলে নিয়ে যেতে যেতে বলল, প্রতি রাতে আদরে আদরে ভরিয়ে দেই তোমার ওই ছোট্ট কোমল দেহখানায়। আদরের তীব্রতায় নিচে আটকে মরে যাওয়ার উপক্রম হয় তোমার। তারপর লজ্জা কোথা থেকে আসে আমি বুঝে পাই না। এত লজ্জা কই রাখো তুমি? উষা কোনো কথা বলল না, চুপচাপ স্বামীর বাহু ধরে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। উষা চিৎকার করে বলতে থাকলো, কি করছেন এসব? চায়ের পাতিল চুলোয় আছে, চুলোটা তো বন্ধ করতে দিবেন। কে শুনে কার কথা? থোড়াই পাত্তা দিল প্রেম তার কথা। প্রেম ওকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে নাক ছিটকে বলল, এত রাতে চা খায় কোন ছোট লোক? এখন আমার চা নয়, বউকে খাওয়ার গ্রেডিং হচ্ছে। সো ডোন্ট টক টু নেসেসারি। লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফাডিং নাস্তিক রোমিও। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুইসডে দিলাম ট্রিনাকে, ওয়েডনেসডে ঐন্দ্রিলাকে। গান গাইছে একাধারে। কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিগারে ইশারায়। এত যাওয়ার আমি চাই ফুল মস্তিতে। ভালো লাগে তাই দেই ইশারায়, বলে বলে পটাতে, আমার ছিপে ওঠাতে, গার্লফ্রেন্ড জোটাতে, ক্লাইম্যাক্স পারি ঘটাতে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফ্লাটিং মাস্তিং রোমিও। এভাবে ডান্স ফ্লোরে সবাই ডান্স মারে, চায় আমাকে খুব কাছে। গানের তালে তালে লিভিং রুমের সোফায় পুরো ধরো লুঙ্গি ডান্স দিচ্ছে অরণ্যর তন্ময়। তাদের নাচের তালে তালে ড্রয়িং রুম কেঁপে উঠছে, কারণ এই গানটা তাদের লাইফের প্রেজেন্টের সিচুয়েশনে কারেন্ট ফেভারিট। এই গানটা যেন পুরো তাদের জীবনের সাথে মিলে গেছে, একদম খাপে খাপ যাকে বলে। যদিও তন্ময় অনেক ছোট, তবে তার মধ্যে বয়স নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার স্কুল টিউশন, অরণ্যর মতো ডজন ডজন গার্লফ্রেন্ড আছে। ক্লাসে সব মেয়ে ক্লাস বয়সে। দ্য গ্রেট তন্ময় শিকদার। ঘরের বাইরে তাদের দুজনকে ফুর্তি যেন শেষ নেই। ওরা দুজনই এক একটা সাউন্ড বক্সের ফুল স্পিকারে পাগলা গানের মতো নৃত্য করে যাচ্ছে। নাচতে নাচতে তো আমি বললো, উফ, গানটা বোর লাগছে, লেস্ট প্লে অ্যানাদার তরকা লাগানো মিউজিক। অর্ণ বাঁকা হেসে নতুন গান প্লে করলে এবার লিভিং রুম ফাটিয়ে বেজে উঠলো, জোর লাগা কে ধামকা, জোর লাগা কে ধাম ধারাক্কা। লেগেছে প্রেমে ঝাটকা, দামদামা পাঞ্চা লাটকা, না কারখানা ঝাটকা, লে হালুয়া লে হালুয়া। তাদের দুজনে ব্যাঙের মতো হা করে তাকিয়ে দেখছে, সেদিকে কোনো এক পয়সা পাত্তা দিল না যেন। প্রেম হাঁ হয়ে আছে তাদের দিকে দেখে। সে তার বউকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বেয়াদবদেরকে এভাবে ফেল করে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় দুহাত মুখ ঢেকে নিল উষা। এদিকে তন্ময় আর অরণ্য নাচ বাদ দিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। প্রেম চলে যেতে অরণ্য আর তন্ময় একে অপরের দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে দুজনই চেহারা গিরগিটির মতো রং পাল্টালো। দুঃখী ভাব নিয়ে একটা স্যাড সং লাগালো, একে অপরকে জড়িয়ে ধরলো, মিথ্যা কান্নার অভিনয় করলো, একসাথে গেয়ে উঠলো, বাবা আমার কি বিয়ে হবে না? ওরে বাবা আমার কি বিয়ে হবে না? জীবনেও তোদের বিয়ে হবে না। তাদের এমন লেজমার্কা হনুমানের সাথে কোন বাবা তার মেয়েকে দিবে? তাদের এমন স্যাড স্যাড ফিলিংয়ের 12টা বাজানোর জন্য সমুদ্র খোঁচা মার্কা কথাই যেন যথেষ্ট ছিল। তারা দুই ভাই একত্রে দাঁত কিরমির করে উঠে বলতে নিলে রাজ সমুদ্রের পাশে সোফায় এসে বসে বলল, সুখে থাকতে কি তোদের ভূতি কিলায়? বউ মানে মহাবিপদ। আগে যদি জানতাম প্রয়োজনে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যেতাম। রাজের আহাজারি দেখে একত্রে ভুরু কুচকালো তন্ময় অরণ্য। নিজেদের মধ্যে চোখ চর্চাই করলো তারা। তোমার বউ তোমাকে 3 বেলা ধোলাই দিবে, আমাদেরও বউ দেবে।
ছোট ভাইদের মুখে এমন হালকা বেইজ্জতি কথা শুনেও অপমানিত ফিল করলো না রাজ। গালে হাত দিয়ে ভাবুক কণ্ঠে বলল, বউ মানে গিটগিটি সৎ বোন, কখন কিভাবে রং পাল্টাবে বুঝতেই পারবি না। তাদেরকে হ্যাঁতে হ্যাঁ মেলালো আর নাতে না মেলাতে হয়, বুঝতে পেরেছিস? তাদের কিসে যে কি থাকে সেটার উদ্ধার করতে হলো তোদের সারা জীবনটা শেষ হয়ে যাবে। শেষকালে কনফিউজ কিলার করতে করতে বেঘরে মরা পড়বি। রাজের কথায় ওর দুপাশে বসা অরণ্য আর তন্ময় দুজনই দুদিকে দুজন বড় ভাইয়ের কাজ জড়িয়ে বলল। অরণ্য ঠোঁটে চুকচুক শব্দ করে বলল, তুই চ্যাট সেজদা, আসল কথা বলো। বউ নয়, তোমার কপালটা গিটগিটির মতো রং পাল্টিয়ে ফেলে। তুমি যে বাজারে যাও সেই বাজারে তোমাকে আইকে আলা বাস দিয়ে দেয়। না হলে সেজদার ছোটদার দিকে তাকাও, তাদের বউ দুটো কোমলবতী লজ্জাবতী, এক কথায় রসগোল্লা রসমালাই। তাহলে তোমারটা তিতকুটে করলা কেন? ওদের দেখো, নিজেদের স্বামীকে দেখলেই লজ্জায় বাসি চিপসের মতো নইয়ে যায়, আর তোমার বউ তোমাকে দেখলেই বাড়ি মারতে যেন তেড়ে আসে। সো স্যাড। রাত যেন বেশ আহত। এবার তন্ময় একটু জ্ঞান দিয়ে স্টাইলে বলল, বউ টাইট দেবার জন্য আমার কাছে একটা সলিড প্ল্যান আছে। প্ল্যানের কথা শুনে রাজ আর অরণ্যর ভুরু কুঁচকে তাকালো। তন্ময় বাঁকা এসে বলল, আমি কাউকে ফ্রিতে আইডিয়া দিই না, এটা আমার বিজনেস, তাই ফেলা করি মাখো তেল। রাজ ফুস করে উঠল, নিঃশব্দ ছাড়লো ওয়ালেট থেকে 500 টাকার একটা নোট হাতে ধরিয়ে বলল, এবার বল। তন্ময় এবার রাজের পাশ থেকে উঠে গিয়ে অরণ্যের পাশে বসলো। বাঁকা এসে বলল, ফাটা কপাল সেলাই করতে হলে কোনো দর্জি দরকার, সেটা তো জানো। তবে মেজদার ছোটদার কপালে একসাথে ফাটা কপালে ঘষে দিতে পারো, বলা যায় না, কাজ হলেও হতে পারে। বলে অরণ্য হাত ধরে দৌড় দিল। যেতে যেতে অরণ্যকে বলল, 150 তোমার, সরি 250 তোমার, 250 আমার। অরণ্য বিশ্বজয়ের মতো বুক ফুলিয়ে বলল, আই প্রাউড অফ মি ভাই, এই বাড়িতে শুধু তুই আমার মতো হয়েছিস। রাজদাত কিরমির করে অভিশাপ দিল, দেখিস তোরা দুটো, তোদের বউ তোদের আমার বইয়ের আপডেট ভার্সন হবে। সমুদ্র এতক্ষণ পুরো সার্কাসটা উপভোগ করছিল। উঠে যেতে যেতে শকুনের অভিশাপে গরু মরে না। রাজ এবার সত্যি সত্যি ঘোড়দৌড় ছেড়ে বিভাগী হয়ে যেতে মন চাচ্ছে। সে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে গাইল, জানলে আগে এমন মায়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাছি পায়ে কুড়াল মারিয়া। এইটুকু সময় তাদের একান্ত। এখন বাজে রাত 12টা, আর দুপুর 12টার মধ্যে কোনো ফারাক নেই। এ সময়ে তারা জেগে থাকে, তারা অন্ধকার নির্জনের অধিকারী। কোলাহল নিস্তব্ধতায় তার হৃদয় দুঃখ বিলাসের জন্য জেগে থাকে। দুঃখীদের জন্য এই সময়টা যেন নিজস্ব। কতকাল থেকে শেষ প্রশান্তির তন্দ্রায় ঘুমাচ্ছিল না, তাও মনে নেই তাদের। তার অবস্থানরত ঘরটাও ঝিমঝিমে অন্ধকারে ঢাকা। চারদিক মেঝেতে নরম উলের ওপর বা ভাঁজ করে বসে আছে তার প্রিয় ফুল, প্রিয় কেশগুচ্ছ কোমল পিঠ জুড়ে ছড়িয়ে মেঝে অবধি জায়গা নিয়েছে। টেবিলের ওপর রাখা কালো রঙের একটা ব্লু আইটি মাইক্রোফোন মেয়েটার কণ্ঠ জড়িয়ে ধরে নিঃশব্দে। ল্যাপটপ স্ক্রিনে অডিও রুম চালু থাকে, তবে যোগ করলে লক্ষ লক্ষ শ্রোতা। সময় যখন রাত 12টার কোঠায়, ঠিক তখনই তারা তাদের পছন্দের ক্রিয়েটরের গানের কণ্ঠে শুনতে চায়। ল্যাপটপ স্ক্রিনে শুধু একটি নাম, প্রিয়নী নীলাঞ্জনা। ক্যামেরা নেই, চিত্র নেই, শুধু একটা প্রোফাইল লেগো। আর তার নিচে স্ক্রিনে সেকেন্ডে শত শত মানুষের ভিন্ন ভিন্ন ধর্মীয় মন্তব্য। আর সেকেন্ডের মধ্যেই এগিয়ে যাচ্ছে নতুন গন্তব্যে বেড়ে ওঠা মিউজিক বক্সের কমেন্টটা। তাদের এক একজনের এক এক রকম মতামত। মেয়েটা মাইক্রোফোনে খুব কাছে এনেই বসে আছে, ঠোঁট নিচু, চোখ বন্ধ, একটা শব্দ নেই মুখে। তার মুখে আঙুল দিয়ে ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে রাখলো। তারপর কমেন্ট সেকশনে ভরে উঠল, আজ একটু দুঃখের গান দিন না দিদি, অনেক কাঁদছি। আরেকজন বলল, ও চলে গেছে, আমিও পারছি না, তোমার গলায় একটু শান্তি চাই, তুমি ভালো নেই, গানটি গাইবে দিদি। আরেকজন বলল, আমার জন্মদিন, কেউ জানে না, আজ একটু হাসি মাখা গান দিও প্লিজ। আরেকজন বলল, ক্ষমা করতে চাই কিন্তু পারছি না, প্লিজ একটা গান ওর জন্য ডেডিকেট করো।
আরেকজন বলেছে, আপু আজকে একটা আনন্দের গান দাও। আপু আমাকে সে- আপু আমার সে অন্যের কাউকে ভালোবেসেছে, তুমি প্লিজ ওর স্মৃতি, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, এই গানটা দাও। স্লিপলেস শ্লোক বলেছে, আপু তুমি প্রতিদিন মাঝরাতে গান করো কেন? একলা রাতের গল্প বলেছে, দিদি ভাই তুমি আমাকে কোনোদিন রিপ্লাই করো না, আজকে একটু বলো না তোমার জীবনে না বলা কথা। আপু তোমার জীবনে কি কোনো ভালো মানুষ নেই? তবু আমি আছি। আইডি থেকে বলেছে, আপু সে ছিল আমার কল্পনা, গানটা গাও প্লিজ, তোমার গান শুনতে তোমার কণ্ঠে অনেক ভালো লাগে। আপু তোমার ভালোবাসে হারিয়ে গেছি আজ অনেক দিন, কিন্তু আমি তোমাকে ভুলতে পারছি না, অনেক চেষ্টা করেও কেন পারছি না জানি না। সে তো আমার জীবনের কোথাও নেই, তাহলে কোথায় আছে? আমি তাকে দেখতে পাই না, ধরতে পারি না, অথচ তাকে ভুলতে পারি না কেন বলো তো? তবু মনের সবটাতেই জায়গা করে নিয়ে আছে। এমন কেন হয় আপু, বলো না সে কোথায়? তবু কেন নেই? সব কিছু কেমন একা একা লাগে। শেষের কমেন্টের ওপরে চোখ যেতেই প্রিয়তার যেন আঙ্গুলটা বন্ধ হয়ে গেল, চেপে ধরল বৃদ্ধা আঙ্গুল। কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপু নাই ভাইয়া, জানি না। আপু না ভাইয়া জানি না, তবে আপনি যে জেলখানার কয়েদ হয়েছেন ওই জেলখানায় কেবল ঢোকার রাস্তা আছে, তবে সেখান থেকে মুক্তির পথ নেই। কেন আপু? প্রিয়তা বলল। পুনরায় সেই ব্যক্তির কমেন্ট দেখে মুচকি এসে চোখের পাতা বুঝলো, কণ্ঠের নিচে অস্তবতা রেখে অনুভূতি ঢুলে পড়ল। না থেকেও কেউ কেউ থেকে যায় অভিমানে, আক্ষেপে, অপেক্ষায়, কখনো পরিচয় পারফিউমের গ্রানের মতো, কখনো বা ফেলে আসা ডাকনামের মতো, থেকে যায় প্রিয় কবিতার বিষগ্ন গানের লাইনে, বিকালের শূন্যতা কিংবা ঘিরে রাখা একাকিত্বে, সবশেষে মাঝরাতের অবাধ্য অশ্রুধারায়। স্লিপলেস চোখ, সে বলেছে অনেক সুন্দর লাগছে আপু, সত্যি তাই। আপু আজকে করবেন আপনার ওই বলেই কোনো গান শুনতে চান? তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, এই গানটা আপু, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আরেকজনও বলছে, আপু অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আরেকজন বলছে, আপু তোমার পছন্দ মতো একটা শোনাও। প্রিয়দেবার কমেন্টস দেখে নিঃশব্দে হাসলো, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে তার। না চাইতে চোখের পাতায় ভেসে ওঠে একজোড়া গভীর বাদামি নিঃশব্দ চোখের প্রতিচ্ছবি, যা একসময় তাকে নিঃশব্দে চোখের দিকে তাকিয়ে থাকতে বলতো, ভুলে যেত সে তার দুনিয়া। সে চোখে চোখ রেখে পেত তার বিশ্বাস, ভরসার অসীম স্নেহ সোহাগ সাগর। প্রিয়তার ভাবনার অথরে হারিয়ে গিয়ে অন্যমনস্ক কণ্ঠে সুর তুলল, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তোমার নৌকার মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই, আমার মনটি খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই, কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, বুকের ভেতর ফুটছে যেন মাছের কাঁটার লাল, এত নরম, শাড়ি শুধু বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। গাইতে গাইতে আচমকা ফুপিয়ে উঠল প্রিয়তা, নিজের ভেতরে সত্যটা চেপে রাখতে পারল না। সে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, শাসন বারণ, আদর, স্নেহ, ভালোবাসা অভাবে গলা কাটা মুরগির মতো ছটফটে উঠল সে। আর কারো কোনো মন্তব্য না দেখে ল্যাপটপ অফ করে দিল, দুই হাঁটুর ভাঁজে মুখ গুছিয়ে ফুপাতে লাগলো, চিৎকার করে কেঁদে উঠল। বুকের ভেতরে তীব্র যন্ত্রণায় কাঁদতে কাঁদতে একসময় চিৎকার করে বলল, আমি ব্যর্থ হয়েছি, আমি পারিনি প্রণয় ভাই, আমি পারিনি আপনার কথাগুলো শুনতে, আমি পারিনি আপনার কথাগুলো রাখতে, আমি পারিনি আপনাকে নিজের মতো শক্ত করে নিতে, আমি পারিনি আপনার ওপর থেকে এক বিন্দু নির্ভরশীলতা কমাতে, আপনাকে ছাড়া আজও আমি ঠিক নেই,
আজও আমি ঠিক এতটাই নিরীহ অসহায় যতটা আগে ছিলাম। ভীষণ দুর্বল আমি আপনাকে ছাড়া। কোথায় আপনি প্রণয় ভাই? আপনার রক্তজবাজ বড্ড ক্লান্ত। সমাজের সামনে ভালো থাকার অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আর পারছি না আমি। আর না, আমাকে আমাকে একটু একটু বুকে নিন না প্রণয় ভাই। আপনার বুকে আগের মতো ঠাঁই দিন না প্রণয় ভাই, প্লিজ দিন। আমি আপনার অভাবে মরে যাচ্ছি প্রণয় ভাই, প্লিজ একটু বুকে নিন। একটু বলুন আগের মতো, জানতে চিন্তা করিস না, আমি তো আছি, তোর কিচ্ছু হতে দেব না। তোর সব সমস্যার সমাধান আমি করব। প্লিজ আগের মতো একটিবার বলুন না প্রণয় ভাই, একটিবার। আর একটাবার আপনার গায়ের গন্ধ নিতে দিন। শেষ আর একটাবার আপনার শরীরের ঘ্রাণ নিতে দিন। নিজের ভেতর শুষে নিতে দিন সেই ঘ্রাণ। আপনার গায়ের সেই মাতাল করা ঘ্রাণ। আমি যে খুব বেশি আসক্ত, পারছি না সেটা। আজ কতটা মাস, কতটা দিন, কতটা বছর পেরিয়ে গেছে, একটা ফোঁটা শান্তি পাইনি আমি প্রণয় ভাই। আপনার বুকে যে শান্তি, সেটা পৃথিবীর কোথাও নেই, কিছুতে নেই। সেটা এখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আপনার বুকে সেই উষ্ণতা পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই। কোথায় আপনি? কেউ আপনার মতো না, কেউ আমাকে আপনার মতো করে ভালোবাসে না, কেউ আপনার মতো করে আমাকে বোঝে না। আমার আপনাকে চাই প্রণয় ভাই, আপনাকে চাই। বলতে বলতে তীব্র কান্নায় মেঝেতে লুটে পড়ল প্রিয়তা। কান্নার তোরে ফর্সা মুখশ্রী মুহূর্তে রক্তলাপ আকার ধারণ করেছে। হাত ও কপালের শিরা টান টান ভাব অনুভব হলো। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে পুনরায় বলল, আমি ধুকে ধুকে মরে যাচ্ছি প্রণয় ভাই। আপনি কি খুব বেশি অভিযোগ ছিলেন আমার জন্য, নাকি আমি খুবই অযোগ্য ছিলাম আপনার জন্য? ভালোবাসার লোভ দেখে আমাকে কেন এভাবে ছুঁড়ে ফেলে দিলেন? কেন ছেড়ে গেলেন? আপনার পায়ের কাছে রেখে দিতেন। বেশি কিছু না, বেশি কিছু চাইওনি আমি আপনার কাছে। আপনার শুধু দু চোখ ভরে দেখতে চেয়েছিলাম। আপনাকে দেখি কি আজ কত বছর ধরে দেখি না। আমি যে আপনার তৃষ্ণায় মরে যাচ্ছি প্রণয় ভাই। আই ডিপলি নিড ইউ। প্লিজ ফিরে আসুন আমার কাছে। আমি সত্যি আপনাকে পাওয়ার লোভে অন্ধ হয়ে গেছি প্রণয় ভাই। আমি সত্যি আপনাকে পাওয়ার লোভে আজও ছাড়তে পারিনি। বিশ্বাস করুন, একটুও পারিনি। বড় আপু যদি আপনাকে একটু ভিক্ষা দিত আমায়। আমি আপনাকে চাই প্রণয় ভাই, খুব করে চাই। প্রিয়তার এই তীব্র হাহাকার মেশানো গুমড়ে ওঠা আর্তনাদ নিঃশব্দ ঘরে চার দেওয়ালের সাথে বাড়ি খেয়ে বাতাসে মিলিয়ে গেল। এ যেন তার প্রতি রাতে ধরা বাঁধা রুটিন, এমনকি ঝুঁকিও হয়। ডেনমার্ক, একটা ডিপ ডার্কেট রুম। পুরো রুমের আবহাওয়া ভারী, বাতাসে বাড়ছে নানা রকম মাদকের সুমিষ্ট ঘ্রাণ। ঘরটা পুরো অন্ধকার হলেও পূর্ব দিকের কাচের জানালাটা লাগিয়ে আবছা চাঁদের আলো এসে ঘরের মেঝেতে পড়ছে। সেখানে মেঝেতে বসে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে এক পুরুষ। পুরো শরীরে তার নেশায় মগ্ন। পাওয়ারফুল ড্রাগসের তীব্র নেশা ছুটে চলেছে তার শিরায় শিরায়। তীব্র ঢাকে নেশায় দমে রাখতে পারছে না তার দেহের পুরুষালী হরমোন। ফলে শরীরটা যেন কোনো জড়বস্তু বলেই মনে হচ্ছে তার। তবে শরীরটা কাবু করতে পারলেও এই ড্রাগের নেশা তার মন মস্তিষ্কর কোনো বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। সে সম্পূর্ণ সজ্ঞানে আছে। তাই বুকের ভেতরে লাভা নদীর প্রত্যেকটা অশ্রু হৃৎপিণ্ডের কানায় কানায় অনুভূত করতে পারছে। বুকের বাম পাশটা ব্যথা করতে করতে যেন অবশ হয়ে আসার উপক্রম। তার এক উরুতে একটা বড় লোমশ সাদা বিড়াল হাত পা ভাঁজ করে পেটে মুখ গুজে বসে আছে। অন্য উরুতে ল্যাপটপ। পুরুষটা পুনরায় মাথা তুলে রক্তিম চোখ নিবদ্ধ করে ল্যাপটপে, যেখানে এক নারী প্রেম পিপাসায় কাতরাচ্ছে। ছটফট করতে করতে নিজের প্রিয় পুরুষের বুকে আশ্রয় খুঁজছে, ছুতে চাচ্ছে, ঘ্রাণ নিতে চাচ্ছে। প্রণয়ের নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল স্কিনে। মুখ দিয়ে শব্দ বের করার অবশিষ্ট শক্তিটুকু নেই তার দেহে। তাই সে স্কিনের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, আমার মতো এত অক্ষম পুরুষ কি তোর এত ভালোবাসা ডিজার্ভ করে রে বল জান? আমি কেন এত অক্ষম হলাম? কেন আমি কাপুরুষ হলাম? কেন পারলাম না তোকে বুকে জড়িয়ে রাখতে? কেন পারলাম না তোকে বিশ্বাসে নিঃশ্বাসে মিশিয়ে রাখতে? আমি কি করব এই উইকনেস বুকে, যেখানে তুই নেই? সেটা রেখে কি লাভ? এই বুকে তুই মাথা রাখতে পারিস না, সেই বুক দুনিয়ায় রাখবো কেন? মিটিয়ে দে না তোর নাম ও নিশান। আমি পড়ে যাচ্ছি জান। আজ কতগুলো বছর তুই এই বুকে আসিস না, মাথা রাখিস না, আবদার করিস না। আজ কত রাত তোর উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া নিজের অস্তিত্বে অনুভব করি না। তোকে ছুঁতে পারি না, আদর করতে পারি না, তোর কণ্ঠে নিজের নামটা শুনতে পারি না। আমার আর থাকতে ইচ্ছে করে না তোকে ছাড়া।
আমারও তোকে চাই, হয় তুই আমার কাছে আয়, না হয় এই বুকের ভেতরে ছুরি চালিয়ে দে, নিঃশ্বাস বন্ধ করে দে চিরতরে। যে নিঃশ্বাস আর তোর নাম জপবে না, সে চোখ দুটো বন্ধ করে দে চিরতরে। যে চোখ দুটো তোর দিকে তাকিয়ে অস্থির হবে না, যে কোনোভাবে আমাকে মরণ যন্ত্রণা থেকে মুক্তি দে। এই বিষ পান করা থেকে মরণ আমার জন্য ঢের সুখের। তুই দেখ, আমি নিজের ইচ্ছে মরতে পারি না, না হয় আমার ভালোবাসা হয়তো মেরে ফেল, আর নয় ভালোবাস। বলে প্রণয় ডোকরে কেঁদে উঠল। এই অসহ্য পীড়া সহ্য করতে পারছি না জান। প্রণয়ের চোখ বুঝে আল্লাহ দরবারে আহাজারি করে জানতে চাইলো, হে মাবুদ, এত কষ্ট আমাকে কেন দিচ্ছ? কেন এত অক্ষমতা আর অসহায়ত্বর দাঁড়িয়ে করে আমাকেই পাঠিয়েছ? আমি ওর আর্তনাদ আর সহ্য করতে পারছি না। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, এই যন্ত্রণা আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে। তোমার কাছে নিয়ে যাও, তাহলে হয়তো আমার একটু শান্তি হবে। বলে পুরোটাই মাথা এলিয়ে দিল বিছানায়। কয়েক সেকেন্ড থেমে আবারও পাগলের মতো হেসে উঠে বলল, হচ্ছে আমি তো ভুলেই গেছিলাম, আমি তোকে মরণের পরও পাবো না। মৃত্যুর পরও আমার জায়গা হবে দুর্গন্ধ নরকে, এক অন্ধকুঠুরিতে। আমার পাপিষ্ঠ জীবন কিভাবে জাহান্নামের সুখ পাবে? দুনিয়া এবং জাহান্নামের আগুনে জ্বলছি, মরণের পরও জাহান্নামের আগুনে জ্বলবো। আমি কোনোদিনও পাবো না তোকে জান, কখনো পাবো না। তোমার পাপিষ্ঠ হৃদয় এক পবিত্র ফুল, যাকে জন্ম জন্মান্তরের জন্য আমার জন্য নিষিদ্ধ করেছে বিধাতা।